দর্শক, গতকালকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং তার ফলে কতজন মারা গেছে সেটা নিয়ে যখন ধোঁয়াশা, সরকার একটা বলছে, শিক্ষার্থীরা আরেকটা দাবি করছে। গত রাতে, গভীর রাতে মাইলস্টোন কলেজে কেন একাধিক অ্যাম্বুলেন্স ঢুকেছিল, শিক্ষার্থীদের গভীর রাতের দাবি সেখান থেকে লাশ চুরি করে গায়েব করে দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। শিক্ষার্থীরা দাবি করছে 100-র বেশি মারা গেছে। সেখানে সরকার গতকালকে বলেছিল 19 থেকে 20 জনের কথা। আজকে এই পর্যন্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়েছে 31 জন। এই ধোঁয়াশা এবং এই ধোঁয়াশার ফলে সৃষ্ট জটিলতা এবং গত মধ্যরাতে না, প্রায় শেষ রাতে 3টার দিকে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের হাস্যকর বিজ্ঞপ্তি দেয়া যে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হলো। এইচএসসি পরীক্ষা গতকালকে স্থগিত করার আহ্বান জানানো হয়েছিল বিভিন্নভাবে, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। যখন রাতে নটরডেম কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একের পর এক পোস্ট দিতে থাকে যে আমরা পরীক্ষা বর্জন করলাম, তখন রাত 3টার পরে সরকারের বিজ্ঞপ্তি আসে যে আগামীকালকের পরীক্ষা, অর্থাৎ বলা হয় আজকের পরীক্ষা হবে না, স্থগিত করা হলো। এই যে সরকারের হঠকারী সিদ্ধান্ত, এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ হলো সচিবালয়ে রণক্ষেত্র হলো, সচিবালয় ভাঙচুর করা হলো, প্রায় 35 জনের বেশি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলো, ব্যাপক মারামারি হলো। ওদিকে মাইলস্টোন কলেজে ব্যাপক বিক্ষোভ হলো। সেই বিক্ষোভে আটকা পড়লেন 2 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো প্রায় 4 ঘন্টার বেশি। এই রকম পরিস্থিতি কেন হলো, এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে, কেন সরকার এই ধরনের এক রকমের ফাজলামি করতে শুরু করেছে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম গতকালকে মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা, তারপরে বহু ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। গত রাতে আমরা দেখেছি মাইলস্টোন কলেজে অ্যাম্বুলেন্স ঢুকেছে। অ্যাম্বুলেন্স ঢোকার ফলে মাইলস্টোনের আবাসিক ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে এসেছে গভীর রাতে, প্রায় শেষ রাতের দিকে। তারা সেই অ্যাম্বুলেন্স কেন ঢুকলো, লাশ চুরি করতে এসেছে, সরকার লাশ গায়েব করতে চায়, লাশ গায়েব করে সঠিক সংখ্যা জানাতে চায় না, এরকম দাবি করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে থেকে দাবি করা হয়েছে 1 থেকে 150 জন মারা গেছে। সরকার গতকালকে বলেছে 20 জন মারা গেছে। এই যে ব্যাপক পার্থক্য, এই ব্যাপক পার্থক্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গতকালকের ওই ঘটনার জন্য আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের আবেদন জানানো হয়েছিল, সরকার কর্ণপাত করেনি। কিন্তু রাত 3টার সময় সরকারের বিজ্ঞপ্তি যে এইচএসসি পরীক্ষা স্থগিত করে দেয়া হলো, যাতে করে বেশিরভাগ শিক্ষার্থী সেটা জানতে পারেনি। সকালে তারা ঠিকই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে দেখে যে পরীক্ষা হবে না। এরপরেই ছাত্রছাত্রীরা ফুঁসে উঠেছে, সচিবালয় আক্রমণ করেছে, হাজার হাজার ছাত্রছাত্রী, সচিবালয়ে ভাঙচুর হয়েছে, গেট ভেঙে তারা ঢুকেছে, আর্মি পুলিশ কেউ ঠেকাতে পারেনি। পুরো সচিবালয় রণক্ষেত্র হয়েছে। ঘন্টার পর ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ বেলায় পুলিশ লাঠিচার্জ করেছে বেদম হারে এই এইচএসসি পরীক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীদের উপরে টিয়ার সেল ছুড়েছে। সেখানে 35 জনের বেশি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে, শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত তারা আগামীতে পরীক্ষাতে অংশগ্রহণ করবে না এবং এখান থেকে তারা যাবেও না। গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের খবর এবং দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন। সময় টেলিভিশনের অনলাইন তারা বলছে গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ। তাদের এই শিরোনামের পাশাপাশি আরেকটি আহত শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে যে মাইলস্টোনের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের যে নাটক, গভীর রাতের নাটক, সেই গভীর রাতের নাটককে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে এবং এখান থেকে স্পষ্ট দাবি জানানো হয়েছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। এর কোনো বিকল্প নেই, পদত্যাগ করতেই হবে, নতুবা এই আন্দোলন থামবে না। ওদিকে মাইলস্টোন কলেজে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে মাইলস্টোন কলেজে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা গিয়েছিলেন সকালে, তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা যখন কলেজ থেকে বের হয়ে দিয়াবাড়ি মোড়ে আসে, তখন তাদের গাড়ি আটকে দেওয়া হয়। তারা বাধ্য হয়ে আবার কলেজে ফিরে যান, কলেজে অবরুদ্ধ থাকেন প্রায় 4 ঘন্টা মতো। সেখানেও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে এই আইন উপদেষ্টা এবং এই শিক্ষা উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, এদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ করা ছাড়া, বিশেষ করে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই মানবে না এবং তারা 6টা দাবি সেখানে পেশ করে।
সেই 6টা দাবি মেনে নেওয়ার জন্য ঘোষণা দেন আসিফ নজরুল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, আন্দোলন থামেনি। ছাত্রছাত্রীরা উত্তাল পরিবেশ তৈরি করেছে, বিশেষ করে লাশের সংখ্যা নিয়ে যে ঘটনা, দুই পক্ষের দুই রকম বক্তব্য, সেটা নিয়েও নানা রকমের কথা হচ্ছে। এর মাঝে গতকালকে আমরা দেখেছি যে একটা তথ্য, একটা গুজব, যেহেতু এখন পর্যন্ত প্রমাণিত নয় সেহেতু গুজবই বলতে হবে, ছড়িয়ে পড়েছিল যে একটি পেজ থেকে এরকম একটা দুর্ঘটনা ঢাকায় ঘটবে সেরকম বলা হয়েছিল 2 দিন আগে, যে একটা বিল্ডিংয়ে এরকম একটা ধ্বংসযজ্ঞ ঘটানো হবে পরিকল্পিতভাবে। সেটাই এই বিমান দুর্ঘটনার মাধ্যমে ঘটানো হয়েছে কিনা সেটা নিয়ে গতকালকে ব্যাপক আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনার কোনো কুল কিনারা পাওয়া যায়নি। এদিকে শিক্ষার্থীরা যে 6টি দাবি করেছে সেই 6টি দাবির মধ্যে রয়েছে নিহত ব্যক্তিদের সঠিক নাম, পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া। এই দাবিগুলো আপাতত তারা করেছে। এই দাবিগুলো আসিফ নজরুল পূরণের অঙ্গীকার করেছেন। এখন পূরণের যখন অঙ্গীকার করেছেন তখন প্রশ্ন আসে যে সেনাবাহিনী কি প্রকাশ্যে এসে শিক্ষকদের কাছে ক্ষমা চাইবে? তারা গতকালকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা কিছু করেছে, অভিযোগ উঠেছে তারা শিক্ষকদের গায়েও হাত তুলেছে, এরকম নানা অভিযোগ উঠছে। এরকম একটা বড় পরিস্থিতি মোকাবেলার জন্য অনেক কিছুই ঘটে, কিন্তু সরকার যে নাটক করেছে সেই সরকারের নাটক গতকালকে আবার রাজনৈতিক দলের নাটকও দেখেছি আমরা। গতকালকে মানে রাজনীতি করতে ওখানে রাজনীতিবিদদের যেতে দেখেছে, কেউ কেউ ওখান থেকে সম্মান কুড়িয়ে এনেছেন বলে আবার পরবর্তীতে গণমাধ্যমে ফেসবুকে জানিয়েছেনও। এই হাস্যকর কর্মকাণ্ড যখন রাজনীতিবিদ, সরকার সবাই মিলে করে এরকম একটা মর্মান্তিক ঘটনার পরে, তখন আদতে প্রশ্ন জাগে যে আমরা কে কতটা সচেতন। সব মিলিয়ে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। এত মর্মান্তিক একটা ঘটনা আমার মনে হয় বাংলাদেশে খুবই কম আমরা দেখেছি, বিশেষ করে বাচ্চাদের উপরে। অনেক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই পর্যন্ত 19 জনের নিহত হয়েছে সেটা শুনেছি, কয়েকশো আহত হয়েছে, এবং অনেক বাচ্চাকে বাবা মা খুঁজে পাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে এটা নিয়ে আমরা কথা বলাটা খুবই আসলে মুশকিল। তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব, এর পেছনে কি আছে, কেন হয়েছে, এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে 3 জন অতিথি উপস্থিত আছেন। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি। মেজর জেনারেল আফসার আমিন, এখন একটু শুনতে পাচ্ছি কিন্তু। মেজর জেনারেল আফসার আমিন, আপনাকে স্বাগত, এবং উনি হচ্ছে সভাপতি নৈতিক সমাজ। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ইসমাইল সম্রাট, চেয়ারম্যান পিআরপি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি মেজর জেনারেল আফসার আমিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, আপনার থেকে একটু শুনতে চাইছি। আপনার একটা স্ট্যাটাসও দেখেছি যে এই ঘটনার পেছনে আপনার কি মনে হয়, কি মানে কি সে আপনি দায় করবেন, কার দায় দিবেন, কার ইয়ে দিবেন, একটু শুনতে চাই। ওকে, ধন্যবাদ। আপনাদের সবাইকে সালাম জানিয়ে, আপনাদের শ্রোতাদের সালাম জানিয়ে আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। আজগুলো ছোট ছোট ছেলে মেয়ে স্কুলের জীবন গেল, 16 জনের মতো, 50 জনের মতো মনে হয় গুরুতর আহত। একটা স্কুল বিধ্বস্ত হয়ে গেল, এবং একজন, আমি বলবো যে প্রশিক্ষিত পাইলটকে জীবন দিতে হলো। এই প্রেক্ষিতে আমি একটা জিনিস তুলে ধরতে চাই, এরকম ঘটনা প্রতি বছর একটা না একটা হচ্ছে। আশা করি আমি খুব ভুল নই। কেন প্রতি বছর একটা একটা করে হচ্ছে? এই যে মর্মান্তিক ঘটনা, জীবন প্রাণহানি গেল, প্লাস একজন অত্যন্ত কষ্টসাধ্য ভাবে প্রশিক্ষিত ফাইটার পাইলট। এই সমস্ত ফাইটার পাইলট তৈরি করতে যথেষ্ট সময় প্রয়োজন হয় এবং যথেষ্ট শ্রম ও মেধার প্রয়োজন হয়। একটা পাইলট সহজে তৈরি করা যায় না। আর এরা আমাদের জাতীয় নিরাপত্তার একটা প্রধান অংশ, আমাদের আকাশ নিরাপত্তার একটা প্রধান অংশ। প্রতি বছরই এরকম একটা হচ্ছে। আমি একটু খোঁজ নিয়ে জানলাম যে এই F-7 গুলোই শুধু না, অনেক জাহাজ, মানে বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ, এইগুলো পুরনো, অনেক পুরনো।
আমরা জানি যে 25 বছর হয়ে গেলে একটা বাসকেও আমরা বলি ভাই একে অফরোড করে দাও। এই বিমানগুলো আমি শুনেছি যে এগুলো ফেজ আউট করে দেওয়ার কথা, এগুলো আর একটা ফাইটার বিমান হিসাবে, যুদ্ধ বিমান হিসাবে চলাচলের উপযুক্ত ধরা হয় না। সেখানে জোড়া তালি দিয়ে, অর্থাৎ সকল মেনটেন্যান্স করে, রিপেয়ার করে এগুলো চালানো হচ্ছে। কেন? আমাদের কি অর্থের এতই সংকট? আমাদের ডিফেন্স বাজেট, বিমান বাহিনীর বাজেট কি একেবারে নাই? এই জিনিসটা তো আমাদের জানা দরকার। তারপরে কথা হচ্ছে কতগুলো এরকম পুরনো বিমান আছে, যুদ্ধ বিমান আছে বিমান বাহিনীর কাছে। এটা হয়তো জাতীয় নিরাপত্তা প্রশ্ন হতেও পারে, কিন্তু অনেক কিছু আজকাল জেমস বুক অফ এয়ার ফোর্সেস পাবলিকলি জানা যায়। তবে যেটা জাতীয় নিরাপত্তার খাতিরে গোপন রাখতে হবে সেটা গোপন রাখতেই হবে, এ কোনো দ্বিমত নাই। কিন্তু যেগুলো জাতীয় নিরাপত্তার পাবলিক ইস্যু সেগুলোকে তো পাবলিকলি আনতে হবে। এখানে যে বিষয়টা আমি ভালো করে বলতে চাই যে বিমান বাহিনীর বাজেট কিভাবে খরচ হয়, একটা অংশ তো অস্ত্র, গোলা বারুদ, ফাইটার বিমান এগুলোর জন্য, সেটা নিরাপত্তার বিষয়, গোপন বিষয়। কিন্তু বাকি চোখের সামনে যে আমরা দেখি সুরম্য অট্টালিকা করা হচ্ছে, দৃষ্টিনন্দন বিল্ডিং, এমনকি বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হচ্ছে, যেগুলো ছিল বিল্ডিং, যেগুলো ব্যবহারযোগ্য এগুলো ভেঙে ফেলা হচ্ছে, ফেলে নতুন নতুন বিল্ডিং করা হচ্ছে, নতুন বাউন্ডারি ওয়াল করা হচ্ছে। আপনি ক্যান্টনমেন্টে ঢুকলেই দেখতে পাবেন। এইসব কি? এটা কি নিরাপত্তায় বা বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা ইমপ্রুভ করে? আমাদের গরিব দেশ, আমাদের বাজেট, প্রত্যেকটি টাকার একটা হিসাব দিতে হয়। আমি জানি যখন আমি ব্রিটিশ আর্মিতে স্টাফ কলেজ করছিলাম তখন এটা জোর দিয়ে বলা হতো স্টাফ কলেজের প্রশিক্ষণে যে ডিফেন্স বাজেটের ধরে নেই, তবু তা বলে ডিফেন্স বাজেটের প্রত্যেকটি পাউন্ড কিভাবে খরচ হচ্ছে সেটা একটা দেশের রাজনৈতিক বিষয় এবং একটা দেশের পার্লামেন্টের বিষয়। তারা এটা দেখতে চায়, জানতে চায় কোনো অভিযান হচ্ছে কিনা, বা যে খাতে আমাদের নিরাপত্তা শক্তিশালী হবে না সেই খাতে খরচ করা হচ্ছে কিনা। আমরা জানি এটা হচ্ছে, এইগুলোর কারণে ফান্ড শর্টেজ হয় স্বাভাবিক। আচ্ছা, আরেকটি প্রশ্ন, গুরুতর প্রশ্ন, দুর্নীতি। দুর্নীতির ব্যাপারে ভালোভাবে তাকাতে হবে, দেখতে হবে। আমি এই যে কথাগুলো বলছি এবং আমি একটা দাবি তুলেছি আমার পোস্টে সরকারকে লক্ষ্য করে যে একটা রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করতে হবে এই ঘটনাটির। এটাকে একটা সাধারণ দুর্ঘটনা হিসাবে এড়িয়ে গেলে হবে না। যদিও একটা বিরাট অংশ বাংলাদেশ এয়ারফোর্সের আভ্যন্তরীণ বিষয় এবং এটা জাতীয় নিরাপত্তার গোপনীয়তা রক্ষারও বিষয় আছে, একই সাথে এখানে কিন্তু একটা জাতীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। এই বিষয়গুলোতে তৎকালীন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জড়িত, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর সিদ্ধান্ত জড়িত, তৎকালীন যারা সিভিল কর্মকর্তা আছে মিনিস্টার ডিফেন্সের, কেনাকাটা নিয়ে জড়িত যারা আছে তারা জড়িত। এইগুলো তো তদন্ত আনতে হবে এবং এই জন্য আমি বলছি একটা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত একটা সুগভীর তদন্ত করতে হবে। তদন্ত করতে হবে কাদেরকে দিয়ে? এখানে অবশ্যই অত্যন্ত বিচক্ষণ, দক্ষ, অভিজ্ঞ এবং চৌকুশ জাতীয় ব্যক্তিত্ব দিয়ে একটা তদন্ত কমিটি করা উচিত। যে তদন্ত কমিটি নিরাপত্তার ছাড়পত্র থাকবে, তারা জাতীয় গোপন নিরাপত্তার গোপন বিষয়টা গোপন রাখবে, বাকি যেটা অংশটা রাজনৈতিক ভাবে প্রভাবিত হয় এবং যে সিদ্ধান্তগুলোর কারণে আমাদের বিমান বাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তুলে আনতে হবে। নীতিমালা, ভবিষ্যতে নীতিমালা তৈরির বিষয়। এখানে একটা কথাই বলে রাখবো, এগুলো বলে আমি কোনো বিমান বাহিনীকে হেয় করছি না, খাটো করছি না, কোনো ব্যক্তিকেও না। যেমন একটা ব্যক্তির কথা বলতেই হয়, বিমান বাহিনীর সাবেক বিমান বাহিনী প্রধান, তার সম্পর্কে অনেক কথা উঠেছে। উনি এখন কোথায় আমরা জানি না, কিন্তু তাকে এবং অন্যান্য সাবেক বিমান বাহিনীর প্রধানদের এই তদন্তের মুখোমুখি করতে হবে। এটা কাউকে হেয় করার জন্য নয়, তারা অনেক ভিতরের বিষয়গুলো জানেন, তারা তুলে আনতে পারবেন। আর আমি এখানে একটা কথা বলি, আমি নিজে কিন্তু একটা আর্মি এভিয়েটর। যারা বাংলাদেশ আর্মি এভিয়েশন প্রতিষ্ঠা করেছে তাদের সেই সদস্যদের আমি একজন। আমার সাথে বিমান বাহিনীর ঘনিষ্ঠ সংযোগ ছিল এবং আমি তাদের নিয়ে খুব গর্ব করি। খুবই প্রফেশনাল
অফিসার বিমান বাহিনীতে আছে এবং খুবই ডেডিকেটেড, 16 আনা দেশপ্রেমিক, জীবন দিতে পারে। যেমন এই তৌকির জীবন দিল, জানি না কতখানি সত্য, তদন্তে বেরিয়ে আসবে শুনলাম, সে কিন্তু বেল আউট করা যেতে পারতো, তৌকির বেল আউট করে নাই। কেন? হয়তো চেষ্টা করছিল যে বিমানটা যাতে স্কুলের বিল্ডিং এ না পড়ে, তার মধ্যে এই মানবতা বোধ ছিল যে ওখানে অনেক বাচ্চা কাচ্চারা আছে, এরা যেন নিহত না হয়, সে নিজের জীবন দিয়েছে। এইটা যদি সত্য হয়ে থাকে, এর জন্য তাকে শতবার স্যালুট করতে হবে। এখন কথা হচ্ছে যে তদন্ত করা মানে যে কোনো বাহিনীকে খাটো করা, কোনো নেতৃত্বকে খাটো করা তা নয়। এর মাধ্যমে আমরা মনে করি যে বিমান বাহিনীর দক্ষতা বাড়বে, জাতীয় নিরাপত্তা যে বিমান বিমান প্রতিরক্ষা দুর্বলতা এগুলো বের করে ভবিষ্যতে শক্তিশালী করা হবে। এবং এটা শুধু বিমান বাহিনীর ব্যাপারে না, এটা যদি সেনাবাহিনীর ব্যাপারেও প্রশ্ন ওঠে, এটা যদি নৌবাহিনীর ব্যাপারেও প্রশ্ন ওঠে, আমার অবস্থান একই থাকবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদেরকে অবশ্যই উদার হতে, মন খুলতে হবে, এই প্রশ্নগুলো তুলে আনতে হবে এবং এই জাতীয় নিরাপত্তা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এই বাহিনীগুলোকে সব রকমের দলীয় রাজনীতির বিবেচনার বাইরে রাখতে হবে। তাদেরকে কখনোই ব্যবহার করা যাবে না কোন একটা দলের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রাখার জন্য। এটা গত এই 3 আগস্ট এটা প্রমাণিত হয়েছে। জুনিয়র অফিসাররা স্পষ্টভাবে বলেছেন যে আমরা কোনো সরকারকে রক্ষা করতে আসিনি। একই দৃষ্টান্ত কিন্তু আপনারা দেখবেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীও রেখেছিল। যখন ট্রাম্প বলেছিলেন এর আগের বারে নির্বাচনে যে এই নির্বাচনে তার ফল চুরি করা হয়েছে, বিভিন্ন জায়গায় করা হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে, তখন এই সামরিক বাহিনীর পেন্টাগনের 5 জেনারেলস headed by the chairman of the chief of staff, বাকি 4 বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং মেরিন, 5 জনে সই করে দিয়েছে যে আমরা দেশের কনস্টিটিউশনকে সার্ভ করি, কোন ব্যক্তিকে সার্ভ করি না। এই যে মূল্যবোধটা, গুরুত্বপূর্ণ মূল্যবোধ, এটা আমাদের সকল বাহিনীর মধ্যে আনতে হবে। এগুলো তদন্তের মধ্যে উঠে আসতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার সারোয়ার আপনার থেকে একটু শুনতে চাইবো আপনার মতামত। ধন্যবাদ। আমাদের সবারই আজকে মন ভারাক্রান্ত। আমি আমজামিন স্যারের লেখাটা দেখলাম, সেই জন্য আমার মনে হলো আমি হাসিনাকে বললাম দেখো স্যার ফ্রি আছে কিনা, স্যারকে পাওয়া যায় কিনা, কারণ স্যারের আজকে অ্যানালাইসিস এবং তার যে বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি স্যারের সাথে কিছু সংযোজন করব। আমি এই ট্রাজেডির বলে আমি এটাকে ট্রাজেডি বলবো, যে কোন সোর্স বলছে 50-এর উপরে মৃত্যুবরণ করেছে। সো আমরা অফিসিয়ালি দেখি 22-23 জন, এবং সব শিশু, নিষ্পাপ শিশু, ছাত্র, সামনে তাদের ভবিষ্যৎ। অনেকের হয়তো আমরা এই ট্রাজেডি গুলো 2-1 দিন পর জানতে পারবো যে কে কে হারিয়েছে। এটা তো অপূরণীয় ক্ষতি। সো এই ক্ষতির দায়ভার তো কোনো না কোনো ভাবে নির্ধারণ করতে হবে। সো আমি একটু খোঁজ নিলাম যে তো আমার বন্ধু বান্ধব, আমার কলিগস যারা জানালো যে এই প্লেনটা, এই F7 এইটাকে 2010 সালে চায়না থেকে আমদানি করা হয়েছে। চায়না এইটাকে বলে অফশোর, মানে টারমাকে ছিল, জোড়াতালি দিয়ে কিছু পার্টস দিয়ে এইটাকে বাংলাদেশে আনা হয়েছে এবং এইটার বয়স হলো 16 বছর। সো আপনারা দেখেছেন যে ইন্ডিয়ায় এরকম প্রায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটতো এবং একবার এটাকে বলা হলো যে উড়ন্ত কফিন, ফ্লাইং কফিন এটাকে বলা হতো। সো বাংলাদেশে এইটাও আজকে আসলে একটা ফ্লাইং কফিন ছিল। এই কফিনে এই ধরনের একটা ব্রিলিয়ান্ট অফিসার নিজের জীবন দিল। আমাদের শিশুরা, আমাদের এই 50 অধিক শিশু, তাদের পরিবার এই ব্যথা কিভাবে বহন করবে আপনি বলেন? তো সেইখানে এই যে বিমানের যে কেনাকাটা, এইটা আগের যে আওয়ামী লীগ সরকারের সময় 96 থেকে 2001-এ, তখন MiG-29 এই ঐতিহ্য ধরে রাখার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট রাশিয়ার MiG-29 আমদানি করেছিল। সেই MiG-29 নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছিল এবং একটা মামলা পর্যন্ত হয়েছিল। জামাল উদ্দিন নামে একজন
একজন ভেরি কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত একটা বিমান বাহিনী প্রধান নিজের যে তার যে একটা কোটারি ছিল তাদের লাভবানের জন্য তখনই ওই আওয়ামী লীগ ওই MiG-29 যে আমদানি করেছিল সেই MiG-29 কয়টা এখন অপারেশনে আছে আমাদের জানা নাই, আমরা দেখিও না। সেই MiG-29 এর সাথে যে জড়িত ছিল তার ভিতরে একজন আমাকে জানিয়েছিল যে এই MiG-29ও পুরাতন পার্টস দিয়ে তারপরে নতুন দামে আমদানি করা হয়েছে। পুরাতন পার্টস ব্যবহার করে নতুন MiG-29 ব্র্যান্ড ফাইটিং প্লেন হিসেবে এইটাকে আমদানি করা হয়েছে। তার মানে ওই টাকাগুলো কোথায় গেছে? তখনই এই আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডা লুটেরা তন্ত্র তার পকেটে গেছে। সেই সাথে বলি যে বিমান বাহিনী আজকে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানকে, তারা প্রায় 18 স্কোয়াড্রন বিমান ব্যবহার করছে, যেখানে আমাকে একজন প্রাক্তন বিমান বাহিনী অফিসার বললেন 190টা ফাইটার প্লেন একসাথে পাকিস্তানের বিভিন্ন টার্গেটে তারা আক্রমণ করতে গিয়েছিল। পাকিস্তান প্রস্তুত ছিল শুধুমাত্র ফাইটিং প্লেন দিয়ে তাদের যে সে মিসাইল গুলো আছে যেটা আপনার 100 মাইল পর্যন্ত এনগেজ করতে পারে টার্গেট অথবা তারও বেশি, 5টা ফাইটার প্লেন সাথে সাথে ওই বর্ডার এলাকায় মানে সেটাকে ধ্বংস করেছে। এবং এটা সর্বশেষ সত্যতা আমরা কোথায় জানলাম? যে ট্রাম্প কিন্তু এটা বলেছে যে সেখানে 5টা প্লেন ভূপাতিত হয়েছিল এবং ওই পাইলট সব কিল। আজকে পাকিস্তান ইন্ডিয়ান এই হায়না আক্রমণ থেকে রক্ষা করছে তাদের এয়ার ক্যাপাবিলিটি। আর বাংলাদেশে আওয়ামী লীগের অলিখিত পলিসি ছিল কোনো ফাইটার প্লেন কিনবে না ইন্ডিয়াকে স্যাটিসফাই করার জন্য, এবং 2009-এর পরে কোনো ফাইটার প্লেন কিনেছে বলে কারো জানা নেই। এটা 10-এ আসছে, আগে এসেই মানে ওই ব্যবসা করার জন্য এটা আসছে। সেই সময় বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী কন্ট্রোল করতো তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকীর কথা ব্যতীত কোনো ডিফেন্স পারচেজ হতো না। এবং এই বিমান বাহিনীর যারা এইগুলো কিনেছে, কেনাকাটা যা কিছু করেছে, ওই তারেক সিদ্দিকীর যে গং ওরাই করেছে। এর ভিতরে অনেকে নাম আসছে, আমি নাম বললে হয়তো বিব্রত হবে, যে যারা ওই যে কোটারি, এই কোটারির এই বিমান কেনার সাথে যারা জড়িত ছিল 2009-10-এ, তারাই আবার বিমান বাহিনী প্রধান হয়েছে। এইভাবে হয়ে তারা এই বিমান বাহিনীকে নিজেদের লাভবান হওয়ার জন্য, দুর্নীতির জন্য, বিশেষ করে তারেক সিদ্দিকীর দুর্নীতির জন্য আমাদের বিমান বাহিনীর প্রফেশনালিজম একেবারে নিম্ন মাত্রায় নিয়ে আসছে। আপনি খেয়াল করে দেখেছেন যে আজকে বিমান বাহিনী প্রধানের চেহারা দেখেছেন, অথচ তাদের স্টেটমেন্ট কোথায়? শুধু আইএসপিআর কি আনা? আইএসপিআর কি বাংলাদেশে অতটা প্রফেশনালিজম গেইন করেছে যে মানুষ যা যা জানার অধিকার রয়েছে সেই সবকিছু তারা কি বলতে পারছে? বলতে তো পারছে না, সেগুলো তো বলছে না। সো আপনি দেখেন বিমান বাহিনী প্রধান কোথাও আমরা দেখিনি। সো এটা তো অনেকে কোশ্চেন করছে, আমাকে অনেকে বলছে যে কোথায়, তার তো কোনো স্টেটমেন্টই দেখলাম না। তার অন্য যারা নীতি নির্ধারক, যারা কমান্ড চ্যানেল, তারা কোথায়? তারা তো এসে বলতে পারতো কিছু একটা, যে জনগণের উদ্দেশ্যে কেন এটা হয়েছে বা এটা টেকনিক্যাল এটা ত্রুটি, এটা তো আমরা বুঝি। কিন্তু আপনি তো একটা জাঙ্ক 2010 সালে এই প্লেনটা বাংলাদেশে নিয়ে আসছেন, ইট ওয়াজ এ জাঙ্ক, যেটা জাঙ্কে চলে যাবে সেইটাকে দিয়ে আপনি আজকে একটা গোল্ডেন সন অফ দ্য সাহেল, একজন ফ্লাইট লেফটেন্যান্টের জীবন গেল, আরো জীবন গেল আমাদের শিশু, নিষ্পাপ শিশু 50 জন। আজকে কত ফ্যামিলিতে দুঃসহ ঘটনা ঘটে গেছে, এবং আজীবন তাদের এই দুঃসহ ঘটনা নিয়ে, এই স্মৃতি নিয়ে করতে হবে। আমি সর্বশেষ একটি লিগ্যাল পয়েন্ট বলে শেষ করব। তার আগে আমিন স্যারের সাথে আমি সম্পূর্ণ একমত, এইটা উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে, তদন্ত করে এটা দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে। লোক দেখানো, আই ওয়াশ করা যাবে না। আর একটা জিনিস করতে হবে, যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে রয়ের এজেন্ট কয়জন আছে? বড় 2টা রয়ের এজেন্ট, লেফটেন্যান্ট জেনারেল মুজিব আর লেফটেন্যান্ট জেনারেল আকবর, কিভাবে পালায়ে গেল, কোথায় পালায়ে গেল, কে তাদেরকে সহায়তা করলো, যারা আমাদের এই সশস্ত্র বাহিনীর প্রফেশনালিজম ধ্বংস করেছে, সেটারও একটা দায় দায়িত্ব নির্ধারণ করা দরকার। তো সেখানে আমি বলবো তদন্ত অবশ্যই হতে হবে। আর এই যে বাচ্চাগুলো মারা গেছে, রাষ্ট্র বিমান বাহিনীর বাজেট থেকে তাদেরকে টর্ট আইনে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্র আইনে ব্যবস্থা করবে, যারা ভিকটিম, যারা মারা গেছে, তারা কোনো মামলা করবে না। সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, অ্যাটর্নি জেনারেল অফিস, আইন মন্ত্রণালয়ের অফিস,
তারা এটা সুমোটো টর্ট আইনে প্রত্যেকটা পরিবারকে ক্ষতিপূরণ দিবে। একটা ছেলে লেখাপড়া করে জীবনে কত টাকা ইনকাম করতে পারতো, তার ভ্যালু অফ দ্য অ্যামিউজমেন্ট অফ লাইফের অ্যামিউজমেন্টের ভ্যালু যোগ করে প্রত্যেকটা পরিবারকে টর্ট আইনে এইটার ক্ষতিপূরণ দিতে হবে। এই ধরনের নেগলিজেন্স পৃথিবীর কোথাও টর্ট আইন অ্যাপ্লাই ব্যতীত এইটাকে বন্ধ করা যায় নাই। রাষ্ট্র থেকে 50 লাখ 1 কোটি টাকা দেবে, দ্যাটস নট এনাফ। রাস্তায় নেগলিজেন্স করে ড্রাইভার, টাকা দেয় ডিসি অফিস। ডিসি তো বাবার টাকা দেয় না, ডিসি আমাদের টাকা দেয়। কি দেয়? 50,000 টাকা, 20,000 টাকা। ওইটা ইনিশিয়াল একটা হতে পারে, কিন্তু টর্ট আইনের মাধ্যমে এই ধরনের নেগলিজেন্সের কেন ক্ষতিপূরণ দেওয়া হয় না? রাষ্ট্রগতভাবে আমরা একটা ডিসফাংশনাল স্টেট, একটা নিচু জাতে পরিণত হচ্ছি, একটা অসভ্য জাতে পরিণত হচ্ছি। কোন সভ্যতা, কোন ভব্যতা, কোন সংস্কৃতি কেবল নিচের দিকে যাচ্ছে। এবং এই রাস্তাঘাটের অবস্থা দেখেন, মানে একটা জঙ্গল রাষ্ট্র। হ্যাঁ, আর এক পক্ষ এসে খালি আরাম করতেছে। ওরা এখন গাড়ি, ঠান্ডা গাড়ি, পতাকা পথ করে, আর উপদেষ্টা সাহায্যে কোনো কাজই করতে পারে না এখন পর্যন্ত, যেসব কারণে আজকে এইসব ঘটনা ঘটছে। সেই জন্য বড় ধরনের তদন্ত করতে হবে, ভেরি প্রফেশনাল তদন্ত। রয়ের সমস্ত এজেন্ট একটা ডিফেন্স মিনিস্ট্রির আওতায়, মিনিস্ট্রির আওতায় একটা উচ্চ পর্যায়ে কমিটি করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হবে সবার আগে। এই এখানে বলছে তোমাদের ফাইটার প্লেনের দরকার নাই, তোমাদের নিরাপত্তা আমরা দেখবো। ওই আলোচনা আমাদের করা উচিত যে বিমান বাহিনীর এফিসিয়েন্সি এত নিচে আসলো কেন, সেইগুলো নাইলে রাষ্ট্র হিসেবে আমরা টিকে থাকবো কিনা আমার সন্দেহ রয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনার কাছে জানতে চাই যে এর পেছনে কোনো আসলে ষড়যন্ত্র আছে কিনা। আমরা অনেকদিন থেকেই শুনতে পাচ্ছিলাম যে এরকম অনেক কিছু হতে পারে, এরকম শোনা যাচ্ছিল। তো এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এরকম প্রশিক্ষণ, বিমানের প্রশিক্ষণ কেন ঢাকার মতো এরকম জায়গায় দেওয়া হয় যেখানে ঘনবসতিপূর্ণ? এটা কেন মানে ঢাকার বাইরে বা যেখানে ঘনবসতিপূর্ণ না সেসব এলাকায় কেন করা হয় না প্রশিক্ষণ? দেখুন, আমি যেটি বলবো সেটি হচ্ছে এই যে আমার জ্যেষ্ঠ মাতুব তার মেমোয়াতে লিখে গেছেন, তারা যখন কিশোর ছিলেন তখন পিকনিক করতে তেজগাঁও এয়ারপোর্টের আশপাশে যেতেন। তখন ঢাকা শহরের বাইরে ছিল তেজগাঁও এয়ারপোর্ট, এবং কুর্মিটোলা এয়ারপোর্টও কিন্তু ঢাকার বাইরে ছিল যখন এগুলো স্থাপন করা হয়। এখন আপনার শহর বড় হয়েছে, ঢাকা ইজ দি সিটি অফ দ্য কান্ট্রি, এবং এটি ক্রমশ এমন পরিস্থিতির মধ্যে আমাদের নিয়ে গেছে যে আপনার এই বিমান যে ঘাঁটি, বাসার এবং বঙ্গবন্ধু বলে যে ঘাঁটিটি ছিল, এই ঘাঁটিগুলো সময় এসছে শহরের বাইরে নিয়ে যাওয়ার। এক, দ্বিতীয়ত আপনার পৃথিবীর সব দেশেই আপনার বিমানবন্দর শহর থেকে অনেক দূরে থাকে, ফাঁকা জায়গায় থাকে। এটি এখন সময়ের দাবি। এক, আমরা যদি এটার পার্মানেন্ট সলিউশন চাই, কারণ ভবিষ্যতে আবার এরকম ঘটনা ঘটতে পারে। আর আপনার যে কনস্পিরেসি থিওরি গুলো ভাসছে সোশ্যাল মিডিয়ামে হ্যাকারদের মাধ্যমে, যে এরকম একটি ঘটনা ঘটবে তার দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ামে তা জানান দেওয়া হয়েছিল। এখন কোইন্সিডেন্টালি ঠিক সেই রকম ঘটনাই হয়তো ঘটেছে, আবার কেউ কেউ আরো ওয়াইল্ড ইমাজিনেশনে চলে গেছে। মানে আমি জাস্ট বলছি কথাগুলো এই জন্য যে এই বিষয়গুলো সরস আলোচনার খোরাক হচ্ছে। সেই জন্য আমি জানি যে এটি দুর্ঘটনা, তারপরেও বিষয়গুলো যেহেতু আপনার পাবলিক ডোমেইনে এসছে, সেই কারণেই বলা যে মানে এমনও কথা মানে ওয়াইল্ড স্পেকুলেশন করা হয়েছে যে সংশ্লিষ্ট বৈমানিক যিনি তার জীবন দিয়ে শিশুদের রক্ষার চেষ্টা করেছেন, তাকে বলা হয়েছে যে তিনি একজন কেন এই ধরনের F7 ফ্লাইটে একাধিক পাইলট থাকবার কথা, এবং আরেকজন যদি ম্যাচিওর পাইলট থাকতেন তাহলে হয়তো এমনটি নাও ঘটতে পারত। এক, দুই, তৃতীয়ত আপনার যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা শহর, সেই কারণে শুধুমাত্র এই স্কুল গ্রাউন্ড গুলোতেই কিন্তু ফাঁকা মাঠ পাওয়া যায়। সম্ভবত তিনি চেষ্টা করছিলেন একটা আপনার ক্র্যাশ ল্যান্ডিং এরকম ফাঁকা জায়গায় করতে, এবং দুর্ঘটনা তো দুর্ঘটনায়, এবং এমন ভাবে ঘটনাটা ঘটেছে তীব্র তাপ তৈরি হয়েছে,
তার মধ্যে যেই পরিমাণ ক্ষয়ক্ষতিটা হয়েছে মূলত এই তাপের কারণে, বিস্ফোরণের কারণে, স্মোকের কারণে। সব মিলিয়ে এটা থেকে যদি আমরা লেসন্স লার্ন না করি তাহলে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। সেই জন্যে আমার মনে হয় একেবারে কোনো কিছু কাভার আপ না করে এটাকে পুরোপুরি জনগণের সামনে পরিষ্কার করা, এবং আপনার যে বিষয়টা আমাদের ব্যারিস্টার সারওয়ার বলেছিলেন তার সঙ্গে পরিপূর্ণভাবে একমত, যে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেইটি আমরা নমিনাল টোকেনিজমের দ্বারবর্তী যাতে না হই, 2। তৃতীয়ত, আপনার ফ্লাইট সেফটির যে নিটিগিটি বিষয়গুলো আছে সবগুলো আপনার অ্যাডহিয়ার টু করা হয়েছে কিনা। এবং আরেকটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে গত বাজেটে আপনার প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এটা খুব বিজ্ঞজনোচিত কাজ হয়েছে বলে আমি মনে করি না। প্রফেসর ইউনূসের এই হুকুমতে উচিত ছিল পারলে ইনক্রিমেন্টালি তা বাড়ানো, এবং ফোর্সেস গোল 2030-এর সঙ্গে সঙ্গতি রেখে সেটি বর্ধন করার এখনো সময় আছে। এই ঘটনার পরেও যদি আমরা সতর্ক না হই, কমপ্লাইটেন্ট থাকি, তাহলে জাতি হিসেবে আমি বলবো যেটা আমাদের জন্য দুর্ভাগ্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ইসমাইল সম্রাট আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন আজকে দুর্ঘটনা নিয়ে। জি, আসসালামু আলাইকুম আপা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সাথে যে 3 জন বিজ্ঞ আলোচক আছে তাদেরকে। দেখুন, আমি ঢাকা মেডিকেল থেকে এসেছি কিছুক্ষণ আগে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রটাকে গত 17 বছরে রাষ্ট্রের প্রতিটা অর্গান যে ধ্বংস হয়েছে, বিধ্বস্ত করেছে খুনি হাসিনা এবং তার দল ভারতের ইন্ধনে, সেটা আমরা স্পষ্ট হচ্ছে কোথায় যেখানে দুর্ঘটনা ঘটছে বা রাষ্ট্রের যে অর্গানে অসুবিধা দেখা যাচ্ছে তখন আমরা সেখানে ফাইন্ড আউট করছি না, এটা তো সমস্যা। কিন্তু আমরা 5 তারিখের পরে আপনার এই শোতেও আমি বারবার বলেছি যে দেখুন, এই সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের সবকিছুকে খুঁজে বের করা, খুনি হাসিনার দোষকদেরকে প্রতিটা জায়গা থেকে সরানো। তো রাষ্ট্রের যে কয়টা বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, এখন যদি পুরো বিশ্বকে আপনি যদি দেখেন, উন্নয়নশীল রাষ্ট্রগুলো এবং উন্নত রাষ্ট্রগুলো তাদের আকাশ প্রতিরক্ষা কিরকম আর বাংলাদেশের কিরকম। তা আমি তো মনে করি যে শুধুমাত্র আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের হস্তক্ষেপে গত 15 বছর এই বিমান বাহিনীতে কোনো প্রকার ধরেন আপনার ডেভেলপমেন্ট হয় নাই। তো এটা তো এই সরকার আসার 1 বছর পরে কেন আমরা এটা বুঝতে পারছি? আমরা সরকার যখন শপথ নিয়েছে, সরকার কেন এটা ফাইন্ড আউট করে না যে আমার এখানে সংস্কার করা দরকার? এটা তো আপনার এটা একটা ধরেন একটা কমিশন করে নৈতিকভাবে যে দোষরগুলোকে সরিয়ে সত্যিকার অর্থে যারা ত্যাগী ছিল, যারা যোগ্য, তাদেরকে বসিয়ে দিলে তো তারা বলতে পারতো যে এই সমস্যা আছে আমাদের, আপনি সেটা সমাধান করুন। তা আজকে যখন এই ঘটনাটা ঘটলো, দেখুন এই ঘটনাটা যে প্লেনগুলো ঘটিয়েছে, 36টা প্লেন ছিল আপনার এই F7 চীন থেকে যেগুলো নিয়ে আসছে, তারা সেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে পুরনো এবং বারবার তারা দুর্ঘটনা ঘটিয়েছে এই প্লেনগুলো। তো সেগুলো দিয়ে প্রশিক্ষণ করাতে হবে, আবার তাও ঢাকার মধ্যে। তা আমি তো মনে করি যে এই জিনিসগুলোকে আমরা দুর্ঘটনা বলবো না, এটাকে আমরা একদম অ্যাকশন রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলবো, যে এটার সাথে কারা জড়িত ছিল এবং এই সরকারের উপদেষ্টারা এসে কি করেছে 1 বছরে। আমরা খুনি হাসিনার কথা বাদ দিলাম, 15 বছরে যা হয়েছে সেটা আমরা সবাই দেখি, কিন্তু এই 1 বছরে আমরা কি সংস্কার পেয়েছি? আজকে যা ঘটেছে আমি মনে করি যে এটার ব্যর্থতা এই সরকারকে নিতে হবে। যে খুনি হাসিনা সবকিছু নষ্ট করে দিয়েছে, কিন্তু আপনি এসে সেটাকে কেন রিকভার করতে পারেন না? আপনি কেন দায়িত্ব নিয়ে বলেন নাই 1 বছরে কি করেছেন সেটার আপনি কি দিবেন? ওই যে ভাই যেটা বললো যে তারা এখানে আসবে, ঢাকা মেডিকেলে আসবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে চলে যাবে প্রটোকল নিয়ে, সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবে। এটা কি পর্যবেক্ষণ করার জায়গা? তাদেরকে দেখার বিষয় হসপিটালে এসে? এগুলো তো রাষ্ট্রের সাথে নাটক করা হচ্ছে বারবার। আমরা তো এখনো ধরে নিচ্ছি যে এই সরকারের কোনো উপদেষ্টা ভারতের দালালি করছে, এখনো এটা বলতে বাধ্য হচ্ছি এই 1 বছর পরে। তারা হলে সংস্কার কোথায়, উন্নয়ন কোথায়? আমাদের দেশপ্রেমিক উপদেষ্টারা যদি থাকতো এই 5 আগস্টের পরে আপনি দেখতেন 1 বছরে বাংলাদেশ কোথায় চলে যেত, কিন্তু আমরা তো সেটা দেখছি না। এনবিআরটাকে ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্রের প্রতিটা বাহিনী, প্রতিটা অর্গান এখন পর্যন্ত আপনার স্বাভাবিক না, সব জায়গায় আপনার ক্ষত আছে, সব জায়গায় ধ্বংসস্তূপ। তার উপরে এই সরকার দাঁড়িয়েছে, কিন্তু সে দাঁড়িয়ে কি করেছে? তো এগুলো আমার মনে হয় যে আমরা আসলে কি বলবো, আমরা নিজেদের বাসা হারিয়ে ফেলছি যে এই ঘটনাটা কেন ঘটবে। এই সরকার এসে তো একটা কিছু করা উচিত ছিল 1 বছরে, কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়েছি, আমরা তো আর হত্যাকাণ্ড দেখতে চাই না। বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে যা হওয়া দরকার ছিল, আমরা কি বারবার ব্যথিত হব? আমাদের তো এখনো সে আপনার জুলাই আগস্টের হত্যাকাণ্ডের এখন তো শহীদের আহাজানি যায় নাই, তারাও এখনো হসপিটালে, এখন নতুন করে আবার যোগ হচ্ছে। তো এটা যারা মারা গেছে, এই যে শিশুদের সাথে, নিষ্পাপ শিশুদের সাথে যা হচ্ছে, সেই হত্যাকাণ্ড একদম রাষ্ট্রীয় মদদে। তো এটা তো আপনি এই হত্যাকাণ্ডের দায়ভার কাকে দিবেন? তা আমি তো মনে করি যে এই হত্যাকাণ্ডের পরেও যদি আমরা না বুঝি যে সত্যিকার অর্থে আমাদের কি করা উচিত, তাহলে আমরা সবাই এই একদিন ধরেন আমরা সবাই বিচারের মুখোমুখি হব।
যে আমরা কেন তাদেরকে নিরাপদ, শিশুদেরকে আমরা নিরাপদ রাখতে পারি নাই। এখনো পর্যন্ত আমরা ধরে নিতে বাধ্য হচ্ছি যে খুনি হাসিনা চলে গেছে, কিন্তু দিল্লির দালালরা এখনো পর্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সচল আছে এবং এই সরকারের সাথে তাদের লিঙ্ক আপ আছে। এটা আমরা ধরে নেব। বিভিন্ন এলিগেশন আমাদের মধ্যে, সেটা আপনার ধরেন সন্দেহের জন্ম দিয়েছে, সেটা আমরা 1 বছর পরে বলতে বাধ্য হচ্ছে, কিন্তু আমরা প্রথম অবস্থায় বলি নাই। যারাই এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে আমরা তাদের প্রত্যেককে গ্রহণ করে নিয়েছি। তারা আগে কে কি ছিল আমরা সবকিছু ভুলে গেছি। আমরা বললাম যে এটাই আমাদের দেশপ্রেমিক সরকার, কিন্তু 1 বছর পরে সে আমরাই বলতে বাধ্য হচ্ছি যে আপনারা 1 বছরে সত্যিকার অর্থে কি করলেন, কি দায়িত্বটা পালন করলেন আপনারা। এটা শুধুমাত্র দায়িত্বের অবহেলা আমি মনে করবো। আজকে আমাদের যে পাইলটটা হত্যার শিকার হলো, সে তো আমি তো মনে করি যে আমার থেকে হয়তো কম বয়সী। তো রাষ্ট্রের কি অপরাধ ছিল তার যে তাকে একটা দুর্ঘটনা কবলিত বিমানে উঠিয়ে দিয়ে সেখানে প্রশিক্ষণ দিতে হবে, তাও আবার ঢাকার মতো জায়গায়। তো এগুলো আমি মনে করি যে আমাদের শুধুমাত্র রাষ্ট্রীয় অবহেলার কারণে ঘটেছে, এবং এই সমস্যাগুলো আমি আর আপনি সমাধান করতে পারবে না। যেহেতু রাষ্ট্রীয় অবহেলার কারণে ঘটেছে, এটাকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমরা শুধু টকশোতে বলতে পারবো, সত্যিকার অর্থে আমাদের তো করণীয় কিছু নাই। তো সেই জায়গায় যারা সরকার আছে, আমি তো মনে করি যে হয়তো আগামী দিনে যে সরকার আছে তাদের প্রত্যেককে এটা বোঝা উচিত ছিল যে গত 15 বছরে বাংলাদেশে যা হয়েছে শুধুমাত্র দিল্লির একটা পুতুল সরকার ছিল, একটা দাসত্বের সরকার ছিল, তিনি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন, আমি আর একটা বিষয়কে আপনার এখানে, একদম আমিও যদিও একজন রাজনীতিবিদ, আমি ছোট একটা দলের সভাপতি, কিন্তু আমি বলবো আজকে দেখুন ডাক্তাররা বারবার বলার পরেও আমাদের বাংলাদেশের বড় 2টা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে তাদেরকে দেখতে গিয়েছে। এত প্রটোকল নিয়ে দেখতে যাওয়ার কোনো দরকার ছিল না। এটাকে আমরা সমালোচনা একটু আধটু করতেই হবে, তা নাহলে তো আমাদের হবে না। এবং ওইখানে অনর্থক বিট করছে, বলছে যে কালকে 8টার পরে হচ্ছে ব্লাড লাগবে, এবং ব্লাড অতিরিক্ত হয়ে গেছে, অনেক রক্ত। তারপরও সবাই সবার মতো করে ক্রেডিট নিচ্ছে, সেখানে গিয়ে কেউ পানি বিতরণ করছে, কেউ হ্যান্ড মাইক হাতে নিচ্ছে, কিন্তু এগুলো তো অনর্থক জিনিস। তো এই যে মানে উৎসুক জনতা এবং আমরা সবকিছুকে নিজেদের করে নেওয়া, তা আমি মনে করি যে এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে আমাদের যা করণীয় আমরা তাই করতে হবে। এটা এখন তো তাদেরকে দেখার কিছু নেই, তাদেরকে তো ডাক্তাররা দেখবে, আমরা কেন দেখবো? আমি সেখানে তাদেরকে দেখতে যাব, একটা ছবি উঠাই দিব যে আমি দেখতে আসছি, এটা তো রাজনীতি না। রাজনীতিটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে কি করতে পারবো, আমি সেটাই করব। এগুলো আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যদি 5ই আগস্টের পরে শিক্ষা না হয়, তাহলে আমাদের আরো অনেক ভোগাতে হবে। কারণ আমরা এখনো নৈতিকভাবে ঠিক হই নাই, আমরা এখনো ধরেন আমাদের ক্যারেক্টারগতভাবে আমরা ঠিক হই নাই। তো এটা আমাদের সকলেরই সম্মিলিত একটা ব্যর্থতা, এবং এই বাংলাদেশকে গড়তে হলে আমাদের যে যার জায়গা থেকে আমাদের সবাইকে দায়িত্ববান হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমসামিন আপনার কাছে কিছু প্রশ্ন। এক হচ্ছে যে প্রশিক্ষণের সময় আসলে উনি একা ছিলেন কেন, মানে এরকম নিয়ম কেন যে একা প্রশিক্ষণ? উনি তো প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষণ মানে প্রশিক্ষণের সময় এটা একা থাকে, এরকম একটা বিষয়। আর হচ্ছে যে সংস্কারে আমরা শুনেছি যে এই যে 15 বছর 16 বছর বিগত সরকার যা নষ্ট করে গেছে সেটা সংস্কার হওয়ার কথা। সংস্কার আসলে মানে আমরা কি শুরু হয়েছে 1 বছরের মধ্যে? তো সংস্কার আসলে কোথা থেকে শুরু হওয়ার কথা, কোথায় শেষ করার কথা, এটাও কি সংস্কারের মধ্যে কি পড়ে না? আচ্ছা, তো 2টো প্রশ্ন। আমি প্রথমটা বলি, আমাদের ফাইটার পাইলট তৌকির একা কেন ছিল? আসলে ও একা সোলো ফ্লাইট করছে। আমাদের প্রশিক্ষণের মধ্যে একটা নিয়ম আছে, যখন একটা পাইলট একটা মানে পৌঁছে যায় যে প্রশিক্ষক ছাড়া একা সে নিরাপদে বিমানটা উড়িয়ে নিয়ে যেতে পারবে, তারপর কিছু বিভিন্ন এক্সারসাইজ করার পর নিরাপদে ফিরে আসতে পারবে এবং ল্যান্ড করতে পারবে, এটাকে বলা হয় সোলো ফ্লাইট, একক ফ্লাইট করতে হয়। এটা আমাদের প্রশিক্ষণের অংশ, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমি জানি না যে এখানে অবশ্যই একটা টেকনিক্যাল কোনো বিষয় আছে, টেকনিক্যাল বিষয়টার তদন্ত তো টেকনিক্যালি এফোর্স করবেন, সেটা করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই যেটা তুললেন, ব্যারিস্টার সারোয়ার তুললেন, জনাব ইসমাইল সম্রাট তুললেন, আমি প্রফেসর কলিমুল্লাহর কথাটা শুনতে পারিনি, অভিযোগ তুলেছেন যে এই যে ডিফেন্স সেক্টরে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে কেনাকাটার মধ্যে ওই একই দুর্নীতি কি আছে? সন্দেহ হ্যাঁ আছে। আর এটা তো মানুষের জীবন নিয়ে খেলা, জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা, এবং বলা যায় যে এটা দেশের সাথে দেশদ্রোহিতা করার সমান। আমি এখানে বলবো, ব্যারিস্টার সারোয়ার যে কথাটা বললেন আমি একমত, এখানে লয়ের কি ভূমিকা আছে? যদি সেই প্রধানমন্ত্রীর ভূমিকা থেকে থাকে 17-16 বছরে, যদি তার মন্ত্রণালয়ের ভূমিকা থাকে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা থাকে, দলীয় নেতাদের ভূমিকা থাকে, তাহলে অবশ্যই হয়তো দাম দিয়েছে নতুন জাহাজের,
কিনে এনেছে পুরাতন জাহাজ। আমি এটা সন্দেহ করতে পারি। এই জন্য আমি বলি যে জাতীয় পর্যায়ে তদন্ত করতে হবে, এমনকি আন্তর্জাতিক ভাবে তদন্ত নিতে হবে। টেকনিক্যালটা অ্যাভয়েড করবে। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, এটা আমি তো আপনারা বলেছেন, ব্যারিস্টার সারোয়ারও বলেছেন, সম্রাট ভাই বললেন, এটা একটা মানবিক বিপর্যয় অবশ্যই, কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা মানবিক সরকারি ব্যবস্থা দায়ী। একই সাথে আমি বলবো জাতীয় নিরাপত্তার জন্য একটা বিপর্যয়, একটা মিলিটারি ডিজাস্টার। সুতরাং এইটা নিয়ে আমাদের কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। আশা করি এই সরকার, সরকার কারো প্রতি ফিয়ার অর ফেভার না রেখে সঠিকভাবে একটা বলিষ্ঠ তদন্ত করবেন, এবং তদন্তের জন্য যে ব্যক্তিদের নিয়োগ করবেন সেখানে কোনো রাজনীতি যেন না থাকে। এই রাজনীতি থাকলে বিডিআর হত্যাকাণ্ডের যে রাজনীতি ছিল এবং এখানেও তাই হয়ে যেতে পারে, আমরা চাই না সেটা হোক। আর এই যে র মুক্ত, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখনো মনে করি রয়ের প্রভাব আছে, বিদেশি গুপ্তচরদের প্রভাব এখনো আছে। আমি এক সময় সামরিক বাহিনীতে এই গোয়েন্দা পেশায় যুক্ত ছিলাম, আমি জানি। একটা বিষয় সবার নলেজের জন্য তুলতে চাই, যদি কোনো বিদেশি দূতাবাস, তাদের কোনো গোয়েন্দা বাহিনীর কোনো লোক যে দেশে তারা অবস্থান করছেন সেই দেশের নাগরিককে কোনোভাবে প্রভাবিত করে তাদের তথ্য দেওয়ার জন্য প্রলোভন দেখায়, তাহলে পরে আমাদের কাউন্টার ইন্টেলিজেন্সের কাজ তাদেরকে উদ্ঘাটন করা এবং সেই সমস্ত ব্যক্তিকে তাৎক্ষণিক ভাবে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া 24 ঘন্টার নোটিশে। এটাই নিয়ম। আমি লন্ডনে ছিলাম, ওখানে আমি বলা যায় বাংলাদেশের পক্ষে কিছু কাজ করেছি এনএসআই এর পক্ষ থেকে। তখন আমি জেনেছি ব্রিটিশ ইন্টেলিজেন্স তাই বলে, ওরা আমাকে ডেকে বলে, আমরা জানি তুমি কে, ব্রিটিশ নাগরিককে চেষ্টা করবো না তোমার কোন এজেন্ট বানানোর জন্য, যদি বানাও আমরা কিন্তু সাথে সাথে তোমাকে পার্সোনা নন গ্রাটা করে তোমাদের দেশে পাঠিয়ে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে যারা এই গোয়েন্দাগিরিতে যুক্ত হবে বিদেশের সাথে, তাদের অবশ্যই দেশদ্রোহিতার জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা 11 মাস না 12 মাস হয়ে গেল, কই সবাই তো জানতো র সবখানে আছে, একটাও র এজেন্টকে তো ধরা হলো না। কেন ধরা হলো না? এটা অবশ্যই ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা, যেখানে নিরাপত্তা, যেখানে গোয়েন্দা নিরাপত্তা একটা গুরুতর বিষয়। এই গোপালগঞ্জের ঘটনাটা হলো, ওখানে তো বিশাল আকারে একটা গোয়েন্দা ব্যর্থতা হয়েছে, অবশ্যই ব্যর্থতা হয়েছে। এগুলো তো সরকারকে দেখতে হবে। আর শেষ কথা যে সবার ভাই যেটা বললেন, সস্তা রাজনীতি করে, মানবিক বিপর্যয়, এতগুলো জীবন প্রাণ গেল, একটা জাতীয় দুর্যোগের মতো অবস্থা দাঁড়িয়েছে, নিরাপত্তার উপরে দুর্যোগ আসছে, আজকে বিমান বাহিনীর দুর্বলতা প্রকাশ হয়ে গেল সবার কাছে। সেখানে দলের নেতারা যাচ্ছে শত শত লোক নিয়ে। যে আপনার মনে ইন্টারনেটে সমস্যা, শুনতে পাচ্ছি না। একজন দর্শক আপনার প্রশ্ন আপনি কিছু জানেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনারা যে মানে আলোচনা করছেন, সেজন্য আমি প্রবাসে থাকি, তো প্রবাসে থেকেও আপনাদের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। আমার প্রশ্ন হলো, আমাদের দেশের কোনো দুর্ঘটনা ঘটলে রাজনীতি নেতৃবৃন্দরা যাবেন, কিন্তু সেটা সংখ্যা এত কেন? 2 বা 3-এর ভিতরে কি এটা করা যেত না? যেহেতু অনেক নেতা কর্মীদের নিয়ে গেছেন তারা, এবং সেখানে দেখা গেল আপনার রোগীর ব্যাঘাত ঘটেছে। এটা দুঃখজনক। আসলে আমরা কি বহির্বিশ্ব কোনো দেশে দেখে আমরা কি শিখতে পারছি না? আমাদের কোনো মন মানসিকতা নেই। আমার এর চেয়ে বেশি কিছু আজকে এই সময়ে বলা যায় না। তবে একটি কথা বলি, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, নিহতদের রুহের মাগফিরাত কামনা করি, আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা কামনা করি। রাষ্ট্র এটা অত্যন্ত ভালোভাবে দেখবেন, এটা আশা করি। যদিও রাষ্ট্র একেবারে কি বলবো সেটা বলার অপেক্ষা রাখেন, আজকের দিন অন্তত অন্য ব্যাপারে সমালোচনা করবো না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমি আফসামিন স্যার যেহেতু নাই, ব্যারিস্টার সারোয়ার হোসেন, আমরা অনেক ধরনের ষড়যন্ত্র, এই যে গোপালগঞ্জের বিষয়টাও একটা ষড়যন্ত্র ছিল, তারপরে আরো অনেক ষড়যন্ত্রের কথা আমরা শুনতে পাচ্ছি। এইগুলো কি আসলে ষড়যন্ত্রের অংশ? এই যে আমসামিন স্যার বললেন যে রয়ের কাউকে ধরলো না, তো
তো সেই মানে গোয়েন্দার ব্যর্থতা সব জায়গায় কি এখন 11 মাস পরেও কি গোয়েন্দার ব্যর্থতার কারণেই আমাদের এই এক একটা ঘটনা ঘটে যাবে কিনা আপনার কাছে শুনতে চাই। না, এটা তো আমি স্যারের সাথে একমত যে বড় ধরনের চলে গেছে আমার। হ্যাঁ স্যার, গো হেড স্যার বলুন, আপনি শেষ করেন স্যার, তারপর বলি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের গোয়েন্দা কর্মকাণ্ড, ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্সকে জোরদার করতে হবে, অবশ্যই বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। আর আপনি যে প্রশ্ন করলেন সংস্কারের ব্যাপারে, সেইটা বলে আমি শেষ করব। সংস্কার তো 11টা কমিশন। হ্যাঁ সরি, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, এই যে গোপালগঞ্জ নিয়ে হচ্ছে, গোপালগঞ্জে নাকি ভিতরে ভিতরে অনেক অনেক মারা যাচ্ছে, অনেক অনেক কিছু হচ্ছে যেটা আমরা জানি না, মিডিয়াতে আসছে না। আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনী এরকম কোনো কিছু করতে পারে, বিতর্কিত কোনো কিছু করতে পারে কিনা? প্রশ্নটা বুঝতে পারলাম না, ওই স্পিচটা ডিসটর্টেড হয়ে যাচ্ছে। হচ্ছে যেটা মিডিয়াতে আসছে না এরকম শোনা যাচ্ছে, আপনার কি মনে হয় সেখানে কি আসলে এরকম কোনো কিছু করছে কিনা সেনাবাহিনী? মিডিয়াতে আসছে না কোন বিষয়টা? গোপালগঞ্জের কিছু কিছু বিষয়। এই কথাটা কেটে গেল। গোপালগঞ্জের বিষয়, গোপালগঞ্জে এখন পর্যন্ত যা হচ্ছে স্যার, আমি আমার মনে হয় সবাই শুনতে পাচ্ছে আপনার। আচ্ছা আপনি বলেন স্যার, আপনি বলেন আপনারটা। সরি, এই কেটে যাচ্ছে, একটু পরে আবার আমাকে নিয়ে আসেন, আমি দেখি নেটওয়ার্কটা ভালো হোক। স্যার বলছিল, বলুক। আমি এই কোশ্চেনটা উত্তর দিই যে গোপালগঞ্জে অনেককে নিহত করা হচ্ছে, মানে কিল করা হচ্ছে, সেটা বেরিয়ে আসছে না। এইটা সেনাবাহিনী করছে কিনা, এটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড, অসম্ভব, আনবিলিভেবল। এই ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার এই এখানেও ব্যর্থতাটাই তাদের সফলতা হয়েছে। কি মিডিয়া নিয়ন্ত্রণ তারা করছে না, মিডিয়া নিয়ন্ত্রণ করছে কিছু স্বৈরাচারীর দোসর, যে ফ্যাসিজমের পদে রয়েছে তাদের দোসর তো 80% এখন রাষ্ট্র ব্যবস্থায় বহাল আছে, ওরা কন্ট্রোল করছে। আমার কাছে একদম স্পেসিফিক তথ্য আছে যে এই ফ্যাসিজমের দোসর যারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তো এই সরকার করছে না। যে সেনাবাহিনী মারবে আর সেটা পত্রিকা আসবে না, অসম্ভব। এইটা ওই রয়ের কার্যক্রম হতে পারে। আমাকে ইন্ডিয়ান এক সাংবাদিক ফোন দিয়েছিল, তো সেই এই ইস্যুটা সামনে আসছিল। আমি বলছি যে ওইটা আমি জানি আপনি কোথায় কাজ করেন, আপনি ওইটা খাবে না বাংলাদেশের মানুষ। মিডিয়াকে বাংলাদেশে এখন কেউ নিয়ন্ত্রণ করছে না, বরং অনেক মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন আসতেছে। আর সবচেয়ে বেশি এই এই মিস ইনফরমেশন আসে ইন্ডিয়া থেকে, মানে ওই ফ্যাসিজমকে যারা প্রতিপালন করছে, রক্ষা করছে, ফ্যাসিজমকে এইখানে যেখানে নিয়ে আসছিল ওই তারা এইগুলো করছে। অতএব এটা আউট। ওটা আওয়ামী লীগের সন্ত্রাসী রাজ্য কার্যক্রমের সন্ত্রাসী রাজনীতির বহিঃপ্রকাশ। ওরা দেখছে আক্রমণ করলে কিছু হয় না, যে দল তাদের ডেপুটি স্পিকারকে পার্লামেন্টের ভিতরে আপনার পাথর মেরে, পার্লামেন্টের ভিতরে পেপার ওয়েট মেরে হত্যা করেছে, এটা হলো সেই দল। এটা সন্ত্রাস নির্ভর একটা দল আওয়ামী লীগ। এবং এই একজনই সরকার প্রধান হয়েছে ক্যাডার হয়ে, ক্যাডার থেকে, সে হলো শেখ সাহেব, উনি ক্যাডার ছিল। তো এগুলো তো সবাই জানে, যার জন্য ওরা ওদের শক্তিমত্তা প্রকাশ করছে। তারা রেজিস্ট্যান্স গ্রো করে তাদের শক্তিমত্তা প্রকাশ করার, এবং এটা শেখ হাসিনা নির্দেশে করেছে, সেটা তো আমরা মিডিয়ায় দেখেছি, আমাদের সেটা তো মিডিয়ায় নিয়ে আসছে। সেই শক্তিমত্তা প্রকাশ ওখানে করছে, এবং আরো বিভিন্ন জায়গায় তারা সময় মতন শক্তিমত্তা প্রকাশ করবে। অর্থাৎ ইন্ডিয়ার প্ল্যান হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ব্যর্থ করবে, এরপর যে সরকার আসবে তাদেরকে ব্যর্থ করে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করবে। এবং সেই তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশে তাদের 1 লক্ষ এজেন্ট আছে, সশস্ত্র বাহিনী বাদে 1 লক্ষ এজেন্ট আছে পেইড। এটা আমরা অনেকবার বলছি, 5ই আগস্টের আগে বলছি। এবং সশস্ত্র বাহিনীতে একটা বড় সংখ্যক থাকতে পারে, এর ভিতরে ওই মুজিব, আকবর, এয়ারফোর্সের এক অফিসারে 10 বছর জেল হয়েছে, আরো অনেক আছে। সেই জন্য যতদিন পর্যন্ত মুক্ত করা না যাবে, এই এজেন্ট গুলোকে পাকিস্তানে এইরকম অন্য দেশের ইন্টেলিজেন্সের এজেন্ট হয়ে তারা জীবন নিয়ে থাকতে পারতো না, কারণ তাদের কর্মকাণ্ডে অন্যের জীবন যায়, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়, জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়। আর আমাদের দেশে ডিক্লার্ড রয়্যাল এজেন্ট আছে যারা এই কাজ করে, তো সেই জায়গাটা তো আমরা কিছু করতে পারি নাই। সো এই সরকার মিডিয়া নিয়ন্ত্রণ তাদের ক্যাপাসিটিতে নাই এবং করতে পারবেও না, বরং এখন যে যা কিছু বলতে পারে করতে পারে, 5 জন নিয়েও রাস্তা আটকে দিল। দেখেন না
সিএনজি ড্রাইভার ঢাকার বাইরে অটোরিকশা এসে বনানী কামল আতাতুর্ক বন্ধ করে দিল। কেন? সমস্ত গাড়ি ঢাকায় ঢুকতে দিতে হবে। শুনছেন দাবি, শুনছেন? 10 জন তারা রাস্তা আটকাই দিল। এই বনানীর মতো জায়গায় এইরকম ডিপ্লোমেটিক জোন কামাল আতাতুর্কের মুখ আটকাই দিল। তো সেই জায়গায় বলছি আমি যে এটা একেবারে মানে এই যে জীবনগুলো গেল, এইটা একেবারে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। এবং আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কমপক্ষে 4 জন রয়্যাল এজেন্ট আছে, কমপক্ষে এর ভিতরে ওই যে নাটক করে না, এটা তো রয়্যাল এজেন্ট, তাকে বসাইছে। হ্যাঁ, এই যে তহিদ সাহেব, নাম ধরেই বলি, উনি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলছে। উনি তো স্বৈরাচারের দোসর ছিল, উনি সচিব হয়েছে, লেখাপড়া আছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র। এই যে 120টা চুক্তি বা সমঝোতা স্মারক হলো, একদিন বলছেন এইটা তো একটা রিভিউ কমিটি করতে পারতো। কতটা দেশের স্বার্থে হয়েছে, কতটা জনগণের স্বার্থে হয়েছে, আর কতটা জনগণের স্বার্থ বিঘ্নিত করা হয়েছে, হয় নাই তো? সো এইটা তো এই আসিফ নজরুল নিজে, সে তো 5 জনকে খুশি করতে চায়, ইন্ডিয়াকে খুশি করতে চায়, আওয়ামী লীগকে খুশি করতে চায়, বিএনপিকে খুশি করতে চায়, আর সশস্ত্র বাহিনীকে খুশি করতে চায়, সিভিল সমাজকেও খুশি করতে চায়। মানে সবাইকে খুশি করার যে রাজনীতি, ওটা তো ব্যর্থতা, সে তো পারবে না। আজকে তো মার্শাল্লাহ করে অথবা প্রোক্লামেশনের মাধ্যমে রয়ের অন্তত 100-200 এজেন্টকে ফাঁসি দেওয়া উচিত ছিল, এই দেশের জনস্বার্থ এবং দেশের স্বার্থ বজায় রাখার জন্য। বাংলাদেশে এইভাবে কার্যক্রম শুরু করেছিল, জুনিয়র অফিসারদেরকে মধ্যে হেনস্থা করতে যে এই লোকটা পাকিস্তানে ভিজিট করছে অথবা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, তাকে ফালতু কারণে, মিথ্যা কারণে তাকে ডিসমিস করতে হবে, নাইলে তাকে চাকরি থেকে বের করতে দিতে হবে, নাইলে তাকে গুম করতে হবে। এগুলো তো করেছে তারা। তা আমরা তো সেইটা করতে পারি না, কারণ এখানে যারা আসছে, একজন ডিফেন্স অ্যাডভাইজার আসছে, আপনাদের চেহারা করুন, দেখছেন হাফিজ সাহেব কোথাও কোনো বক্তব্য করছে? এর অনেকের হলো, আজকে একটা জায়গায় গেছিলাম, মিটিং হয়েছে, যে মানুষে তার সম্বন্ধে বলতেছে যে দেখেন সমস্ত বেনিফিট ক্যাবিনেট মিনিস্টারের মতো একটা বেনিফিট এনজয় করবে, কিন্তু জনস্বার্থে কিছু করবে না। কোথাও তার চেহারা দেখা যাচ্ছে না। দেখেন, আমার কিন্তু খুব কাছের মানুষ, আমার মানে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ, কিন্তু আপনি তার কোনো ডিফেন্স প্রফেশনালিজম ফেরত আনার জন্য আপনি দেখেন কোন কার্যক্রম দেখছেন? কোথাও একটা স্টেটমেন্ট দিচ্ছে, কোথাও চেহারা দেখা যাচ্ছে, বেনিফিট এনজয় করবে কিন্তু কাজ করবে না। তাহলে আপনার থাকার দরকার কি? যে কাজ করতে পারে সে আসুক এখানে। এই যে কাজ করতে পারে, যে কাজ করতে পারে তারে আনবে, সেই পলিসি তো এটা নাই। কারণ এখানে যারা আসছে তারা একজনও ক্রাইসিস ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা নাই, একজনও রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা নাই। এরা আসছে একটু বেনিফিট পাওয়ার জন্য, একটু এনজয় করার জন্য আর কি, একটু কথাটা তো বলার জন্য। এরা তো মিশন অ্যাকমপ্লিশ করার জন্য আসে নাই। তো যার জন্য আজকে এইগুলো, এই যে এয়ারফোর্স বলেন, এই যে বিমান দুর্ঘটনা, এগুলো তো আরো ঘটতে থাকবে, আরো হতে পারে। কারণ ইট হ্যাজ বিন, এভরিথিং হ্যাজ বিন ড্যামেজড, নাথিং হ্যাজ বিন রিকনস্ট্রাক্টেড। আজকে তো 50,000 লোকের চাকরি দিতে পারতো, এই 11 মাসে 50,000 লোকের চাকরি দিতে পারতো, করে নাই তখন। তো আপনি স্বৈরাচারী দোষর আপনি ফেইজত করবেন কিভাবে? ওই ধারণা নাই। আপনি যুদ্ধকালীন এমার্জেন্সি কমিশন দিয়ে তাদেরকে অন জব ট্রেনিং করে যুদ্ধ করানো হয়। এই তাদেরকে 4 সপ্তাহ ট্রেনিং করে, আমাদের ইউনিভার্সিটি ছেলেরা তারা বেকার বসে আছে, তাদেরকে 4 সপ্তাহ ট্রেনিং করা প্রশাসন, বিডিআর, পুলিশ সব জায়গায় ঢুকাই দিতেন, প্রতি 1 মাস পর নিতেন। ওই ভীষণ কোথায়? ওই হেডমাস্টারের পক্ষে তো এটা সম্ভব না, উনি নোবেল লরিয়েট হয়েছেন, কিন্তু উনি তো অর্থনীতি বাদে বাকি কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য ইট ইজ বাউন্ড টু ফেইল। তো ইট ইজ ফেইলিং এবং এটা ফেল করবে। সেই জন্য সবকিছু নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর। তারা যদি সত্যিকারে লিডারশিপ আনতে পারে, সত্যিকারে ভালো সংসদ সদস্য বানাতে পারে, সত্যিকারে চোর ডাকাত গুন্ডা বদমাশ বাদ দিয়ে ভালো মানুষকে সামনে আনতে পারে, আর না হলে আবার একই জিনিস হবে। সর্বশেষে এইটুকু বলবো, ওই যে সলো যে প্রশিক্ষণ, এইটা জনগণের ভিতরে একটা ভুল ধারণা যেতে পারে, এটা ট্রেনিং এর অংশ। যখন সে ওই মানে যাবে, তাকে তখন একা ফাইটার প্লেন সে একা পরিচালনা করবে, টেক অফ, ম্যানুভারিং এন্ড ল্যান্ডিং। এটা কমার্শিয়াল ফ্লাইট না, কমার্শিয়াল ফ্লাইটে মিনিমাম 2 জন থাকে। সো লেট ইট বি ক্লিয়ার টু এভরিওয়ান দ্যাট এটা তার ট্রেনিং এর অংশ ছিল। একজন বৈমানিক যখন তার প্লেন টেক অফ করবে নিবে, তাকে ওই পরীক্ষা দিয়ে 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 প্রশিক্ষণ করে 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 এখানে আসতে হয়। সো আই ওয়ান্ট টু বিলিভ, পত্রিকা আসছে যে ইট ইজ অল অ্যাবাউট দ্য মেকানিক্যাল ফল্ট বোধ হয়। কারণ মেকানিক্যাল ফল্ট হবে না, কারণ আপনি তো জাম কিনে আনছেন। তারেক সিদ্দিকী ব্যবসা করার জন্য, আওয়ামী লীগের লোক ব্যবসা করার জন্য জাম কিনে এনেছেন। আপনি জানেন ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন কুতুব ছিল, ওই চোরের নামও মনে আসতেছে না, কুতুব। সমস্ত সাপ্লাই সে দেবে, কারণ সাপ্লাই দিলে ওই আপনার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পকেটে, তার ভাগেটা তার পকেটে যাবে, তার বউর পকেটে যাবে, তার ছেলের পকেটে যাবে। বিমান বাহিনীতে ওইরকম একজন কুতুব ছিল,
ওই একজন অফিসার, আমি নাম বলবো না, বিব্রত হবে, একজন ছিল ওই ব্যবসায়ী যে যে এই যে আমি বিমান বাহিনী প্রধান, একজন বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে আবেদন জানাইছি তার দুর্নীতি তদন্ত করার জন্য, আর শেখ হান্নান তদন্ত হচ্ছে। আমি চাচ্ছি এরকম আরো কিছু লোক আসা উচিত যে আপনি আবেদন করেন দুর্নীতি দমনে, অন্তত একটা চেক হোক। এমন বিমান বাহিনী প্রধান ছিল যে তাদের অফিসে কোনোদিন কোনো সাপ্লাইয়ার ঢুকতে পারতো না, আর এই সব বিমান বাহিনী প্রধান, কয়েকজন বিমান বাহিনী প্রধান ছিল, তাদের তাদের দহরম মহরমই ছিল এই 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 যারা সাপ্লাইয়ার তাদের কাছে। এবং তার ভিতরে আলমগীর নামে একজন অফিসার ছিলেন, তার ভাই ছিল এই একমাত্র সাপ্লাইয়ার। তার জন্য যা হওয়ার তাই হয়েছে। হ্যাঁ, আমরা স্যার বললেন যে ওয়াল ভাঙ্গা আবার নতুন ওয়াল করে, প্রজেক্ট নাই তো ফুটপাথ ভাঙ্গা আবার মানে ফাংশনাল ফুটপাথ, ব্যবহারযোগ্য ফুটপাথ সেইটাকে ভাঙবে, কাটবে, ড্রেন বানাবে, তারপর আবার সেইটাকে ফুটপাথ বানাবে। এই হলো বাংলাদেশের এক ধরনের উন্নয়ন। তো ওইখানে ওয়াল ভাঙ্গা ওয়াল করে। এই সব কিছুর মূলে হলো মাফিয়া তন্ত্র। রাষ্ট্র ব্যবস্থাপনায় যখন প্রধানমন্ত্রী এবং তার পরিবার চুরি করে, ডাকাতি করে, মানি লন্ডারিং করে, তার কোনো রাজনীতিবিদ, চরিত্রবান রাজনীতিবিদ থাকে না, তখন কোনো কিছু ঠিক থাকে না। তখন চোর খুঁজে বাই করে যে আমার চুরিতে কে সহায়তা করবে। তাহলে বাংলাদেশের মূল সমস্যা হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে কমপ্লিটলি দুর্বৃত্তন করেছে। সেইখান থেকে ইন আইসোলেশন হয়তো কিছু ভালো লোক আছে, কিন্তু গত 15 বছরে যাদেরকে বাহিনী প্রধান বানানো হয়েছে তাদের অনেকেই তাদের প্রফেশনালিজমকে ডিট্রাক্ট করে আপনার এই চোরের প্রতি আনুগত্য প্রকাশ করে তাদের বাহিনী প্রধান হয়েছে। সেইটার রেজাল্ট হলো আজকের এই ট্র্যাজেডি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা এই যে গোপালগঞ্জের ঘটনাও বলা যায় যে সেখানেও রয়ের এক ধরনের ইন্ধন থাকতে পারে বা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা থাকতে পারে, আরো অনেক ধরনের কারণ আমরা ইতিমধ্যে শুনতে পাই। আমি ইতিমধ্যে শুনতে পেয়েছি যে সেখানে ভারতও এক ধরনের সর্বদলীয় বৈঠক হয়েছে বাংলাদেশের ব্যাপারে। তো আপনার কোনো জানা আছে কিনা, কোনো ধরনের সিদ্ধান্ত হয়েছে কিনা, বা মানে তারা কোনো আক্রমণ করতে পারে কিনা, এরকম কোনো কিছু জানা আছে কিনা আপনার, বা হাসিনাকে পাঠাতে পারে, এরকম আলোচনা শুনতে পাচ্ছি? ধন্যবাদ। দেখুন, আপনার আজকে দিল্লির সময় সকাল 10টায় এই পার্লামেন্ট বৈঠক হয়েছে সর্বদলীয়, এবং সেটি শেষ হয়েছে দুপুর 1:30টায়। এবং তারপরে যেটি আমরা দেখেছি যে সবাই মুখে কুলু পেটেছেন, অর্থাৎ কোনো অবস্থায় কেউ কোনো প্রেস ব্রিফিং এ যাননি বা কোনো রকমের কোট করার মতো কোনো বার্তা হাজির করেন। এবং এমনটি আপনার আমরা দেখেছি অপারেশন সিন্দুরের আগে, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সময় তার আগে তারা এরকমের সর্বদলীয় বৈঠক করেছিল। তো ফলে এটা নানান রকম স্পেকুলেশনের জন্ম দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ফর্মাল আমরা ব্রিফিং না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে এর চেয়ে বেশি আর কিছু বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। গোপালগঞ্জের ক্ষেত্রে মানে আপনার কাছে, আর তাছাড়া আজকে যে ঘটনাটা, সেই ঘটনার ব্যর্থতা হিসেবে আপনি কি দেখছেন? গোপালগঞ্জের যে ঘটনাটা যদিও সারার ভাই অনেক সুন্দর করে বলেছেন, তো তারপরেও আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? যে তথ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি, অনেক ধরনের গুজব শুনতে পাচ্ছি বা সত্যই শুনতে পাচ্ছি, কোনটা সত্য কোনটা গুজব আমরা ঠিক জানি না। তো আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? গোপালগঞ্জের যে সেন্সিটিভিটি, এটা শুধুমাত্র আমাদের মানে যাকে রাষ্ট্রের স্থপতি বলা হয় বঙ্গবন্ধুর সেই সমাধিসৌধ বা তার জন্মস্থান, তার সঙ্গে সংশ্লিষ্ট বলে আমি মনে করি না। এখানে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর যে আপনার প্রপোর্শন, সেটি 27%। তার মধ্যে একটা বড় অংশ তারা মথুয়া সম্প্রদায়ের মানুষ। মথুয়া সম্প্রদায় বা এই মুভমেন্ট এক ধরনের রিফর্মিস্ট মুভমেন্টের মতো প্রায় 100 বছর ধরে এটি আপনার বিকশিত হয়েছে, এবং এই সম্প্রদায়ের প্রচুর মানুষ আমাদের পার্শ্ববর্তী ভারতীয় বিভিন্ন রাজ্যে তারা থিতু হয়েছে, এবং ইলেকট্রাল পলিটিক্সে তারা ম্যাটার করে। সে কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গোপালগঞ্জে এবং সাতক্ষীরায় গিয়ে আমরা দেখেছি যে ষষ্ঠাঙ্গ প্রণিপাতের মতো আপনার ফুটেজও তিনি আমাদের সবার কনজাম্পশনের জন্য উপহার দিয়েছে। তো ফলে এই যে সেন্সিটিভিটিটা আছে, সেটা আমার ধারণা জেলা প্রশাসন বক্তব্যের মধ্যে নেননি, এবং না নেওয়ার কারণে খেয়াল করে দেখেন ব্রিটিশ রাজ বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশের পুরো আমল বলুন, সবসময় মাঠ প্রশাসন যেটি করেন, আপনার কোনো গোলযোগের আশঙ্কা দেখলে তারা কিন্তু 164 ধারা জারি করে।
এবার যে ব্যাপারটি হয়েছে, মাঠ প্রশাসন ট্যাগিং এর ভয়ে তারা কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। ঘটনা ঘটে যাওয়ার পরে তারা 144 ধারা জারি করেছেন, যেটি আনপ্রেসিডেন্টেড। আমি বলবো এরপর সান্ধ্য আইন এবং তার এক্সটেনশন এবং নানান রকম ভাবে বিষয়টাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং শেষ পর্যন্ত আবার শ্রীমান পিনাকি ভট্টাচার্য এমন এক রুলস অফ এঙ্গেজমেন্ট হাজির করেছেন যে 1 মাস সময় ধরে এখানে নানান রকমের কোর্স আর্ট পলিসি পার্সু করতে হবে, পোড়ামাটি নীতি অবলম্বন করতে হবে, ঔষধ, নিত্যপণ্য, খাবার, বিদ্যুৎ, পানি, গ্যাস সব বন্ধ করে দিতে হবে, এবং গোপালগঞ্জবাসীকে একটা ট্রিট করতে হবে। এবং এর প্রতিক্রিয়া খেয়াল করে দেখেন, আমি গোপালগঞ্জ বিএনপি সভাপতি আপনার মঞ্জু খাকে ব্যক্তিগতভাবে চিনি, এবং জামাত নেতৃবৃন্দ যারা আছে সবাই কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এবং এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ একটা জনগোষ্ঠী, একটা জনপদ, একটি জেলা, তার সবাই তো শতভাগ আপনার একটি পলিটিক্যাল পার্সুয়েশনের লোক হয় না। এখানে সকল মত পথের মানুষ থাকে, আপনি সবাইকে শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করবেন কেন? এই যে দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন আপনার এই ধরনের বয়ান হাজির করার কারণে পুরো বিষয়টি আরো কমপ্লিকেটেড হয়েছে। আমার মনে হয় অনতিবিলম্বে এই যে দেশের বাইরে থেকে আপনার যেভাবে সারমন হাজির করা হয় সেটি বন্ধ করাটা জরুরি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ইসমাইল সম্রাট আপনার কাছেও শুনতে চাইবো যে এই যে আমরা দেখেছি যে গোপালগঞ্জের ঘটনা, তারপরে চকরিয়ার ঘটনা, তারপরে কিন্তু এখন আজকে যে ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির পরে ওরা দেখলাম যে ওদের স্থগিত করেছে ওদের কর্মসূচি বা পদসভা। এর আগে কেন গোপালগঞ্জের কেন ওরা স্থগিত করলো? সম্মানীয় উপস্থাপক, আমার আরেকটা শোতে ঢুকতে হবে, টাইম ইজ আপ। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, মাই অ্যাপোলজি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে আমি ইসমাইল সম্রাট আপনার কাছে যেটা শুনতে চাচ্ছিলাম। জি আপা, দেখুন আসলে আমি দ্বিতীয় পর্বে আমাকে এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটছে বা ধরেন এনসিপির সাথে যে ঘটনাটা হয়েছে, আমি মনে করবো যে এগুলো আমাদের ধরেন প্রশাসন যদি ভ্যালিড হয়, প্রশাসন যদি ইনভ্যালিড না থাকে, তাহলে এগুলো আমার মনে হয় যে সন্ত্রাসীরা এখন এই যুগে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যুগে সন্ত্রাসীরা খুব বেশি পার পাবে না। এবং আমি আপনাকে এটাও বলছি যে গোপালগঞ্জে ওইখানে জামাত এবং বিএনপি খুব শক্তিশালী সংগঠন আছে, তো সেখানে এবং সাধারণ মানুষেরও একটা ধরেন বিশাল পারসেপশন আছে। তো সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী কিন্তু আপনি খুব বেশি পাবেন না, হাতে গোনা মানে অল্প কিছু, যে একবারে ব্যয় হোক তারা সন্ত্রাসী। একটা হচ্ছে দলের সমর্থক আর একটা হচ্ছে সন্ত্রাসী। তো যারা সন্ত্রাসী তারাই তো এই বিভিন্ন ধরনের হুঙ্কার দিচ্ছে, বিভিন্ন ইয়ে করছে। আর একটা বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে যেটা সবচেয়ে অকওয়ার্ড লাগে, সেটা হচ্ছে দেখুন আমরা গত 15 বছরে দেখেছি যে আমাদের এই এখন যিনি বিএনপির প্রধান আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তৃতা কিন্তু বাংলাদেশি কোনো মিডিয়াতে প্রচার করা হয় না ওইভাবে। কেন করা হয় না? তিনি কনফ্লিক্টেড আসামি। এখন আমরা দেখতেছি যে বাংলাদেশের মিডিয়াগুলো এই স্বৈরাচারের প্রধান পৃষ্ঠপোষক খুনি হাসিনার কল রেকর্ড গুলো, এবং ছাত্রলীগের সাবেক খুনি সংগঠক ছিল সাদ্দাম হোসেন, তার কল রেকর্ড গুলো মনোহারে প্রকাশ করছে। এটা কি আপনি মনে করেন যে এখন পর্যন্ত মিডিয়া আওয়ামী ফ্যাসিস্টদের মুক্ত এবং মিডিয়া এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে না? আমি তো মনে করি যে এগুলো সন্দেহজনক, এবং এই ঘটনাগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে। প্রত্যেকটা জায়গায় ধরেন প্রত্যেকটা বাংলাদেশের কোনো মিডিয়াতে, এবং কেউ ফেসবুকে পোস্ট করতে পারবে না তাদের কল রেকর্ড গুলি, তাদের কথোপকথন, তারা কি বলেছে না বলছে, আমাদের ডোন্ট কেয়ার, আমাদের শোনারই দরকার নেই। তো সেগুলো নিয়েই তো আপনি বারবার তখন একটা মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা টকশো হয়, এগুলো তো আমাদের সময় নষ্ট করছে। আমরা এখন বাংলাদেশকে নিয়ে ভাবছি কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়। তো এটা তো নির্বাচনের আগে আরো গণহারে সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, তারা কল রেকর্ড পাস করবে আর সেটা নিয়ে আমরা বসে থাকবো। আমি মনে করি যে মিডিয়াতে আমাদের যে দায়িত্ববান উপদেষ্টা আছেন, তিনি আবার একদিকে আমাদের এই ছাত্রদের এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তিনি তার মিডিয়াতে অর্থাৎ এই তথ্য প্রযুক্তি উপদেষ্টা যিনি আছেন, তিনি কি করেছেন? গণমাধ্যম উপদেষ্টা, তিনি কি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? তো যে ব্যক্তি, যে উপদেষ্টা ঠিক মতো তার দায়িত্ব পালন করতে পারে না, তিনি কিভাবে একটা আন্দোলনের মাস্টার মাইন্ড হয়? তো এই ধরনের ন্যারেটিভ আমরা হাসিনার আমলে দেখেছি। সোজা অর্থে, সত্যিকার অর্থে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না একদিকে, অন্যদিকে তারা জুলাইয়ের মাস্টার মাইন্ড সেজে যা খুশি তা করছে, নিজেদের মতো করে মিডিয়া নিয়ন্ত্রণ করছে, নিজেদের মতো করে মন্ত্রণালয়গুলো চালাচ্ছে। এটা তো হাসিনা করতো, এটার বিরুদ্ধেই তো আমাদের সংগ্রামটা ছিল। ওরা যে নিরাপত্তা ব্যবস্থা, মানে ওদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে চকরিয়ার ঘটনার পরে, তো তাদের যদি নিরাপত্তার সংকট হতো তাহলে তো সেখানে তারা স্টপ বা তারা এটাকে স্থগিত করতো, আজকে যেরকম স্থগিত করেছে। তো সেখানে সরকার কেন তাদেরকে এত নিরাপদে রাখার জন্য এত ব্যবস্থা করলো, এবং সেটা স্থগিত না করে মানে কঠোর নিরাপত্তার মধ্যেই তারা গতকালকের প্রোগ্রামও তারা করেছে, আজকে তো তারা স্থগিত করলো।
এটা আমি মনে করি, দেখুন আপা, একটা রাজনৈতিক দল হচ্ছে, আমরা যেটা দেখেছি, একটা রাজনৈতিক দলকে আপনি যদি সার্ভাইভাল করতে হয়, অর্থাৎ সারা বাংলাদেশে যদি আপনি ওই রাজনৈতিক দলকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হয়, তাহলে আপনি তার স্বাভাবিক গতিকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটার বিরুদ্ধে বারবার কিংস পার্টির অভিযোগ আসছে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছে, কোথাও পজিটিভলি, আবার কোথাও সেই সহযোগিতা নেগেটিভলি হচ্ছে, আমরা দেখছি। তো এই জিনিসগুলো আমি মনে করি যে সত্যিকার অর্থে বাংলাদেশে এই দলটা বর্তমানে রাজনীতি চর্চা করছে না, যেভাবে একটা রাজনৈতিক দল করার কথা সেভাবে তারা করছে না। তারা কোথাও গিয়ে শুধু ভয়েস ক্রিয়েট করছে, কোথাও গিয়ে বিরোধী দলের নেতাদের উপর, যেমন এই নাসিরউদ্দিন পাটোয়ারিতে যে বক্তৃতাটা দিয়েছে, আপনি কি সেটাকে সমর্থন করেন? আমি সমর্থন করি। তাহলে আমরা তো দেখছি যে বড় একটা দলকে তারা নিজেদের এনিমি ভেবে তারা পাড়া দিয়ে ঝগড়া করছে। তো এটা তো কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না একটা সভ্য সমাজে। তারা মনে করছে যে রাষ্ট্র তো আমাদের সাথে আছে, আপনারা বিএনপি জামাত যতই আন্দোলন করেন, নির্বাচন আমরা দেব না। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে আমি মনে করি যে তারা শুধু মিডিয়া, আরেকটা বিষয় আমরা খেয়াল করছি যে আমরা তাদেরকে একদিকে কিংস পার্টি বলছি, অন্যদিকে আমরা দেখছি যে রাষ্ট্রের তাদের ছোট্ট একটা প্রোগ্রামে অন্তত 100, 200, 500 সাংবাদিক থাকে। তো এইটা তো হওয়ার কথা ছিল না। যেখানে ধরেন 200 লোকে সমাবেশ করবে, সেখানে যদি 300 সাংবাদিক থাকে, তো সেটা কি অকওয়ার্ড না? তো এই জিনিসগুলো আমার মনে হয় যে মিডিয়াকেও একটু স্বাধীন হওয়া দরকার। যে সত্যিকার অর্থে যে একটা দল বললেই মিডিয়া সব চলে যাবে, সেখানে গিয়ে কাভারেজ করবে, প্রত্যেকটা জায়গায় সেটা নিয়ে আলোচনা হবে, এটা আসলে অহেতুক। এবং তাদের এই মানে স্বাভাবিক রাজনীতিটাকে আমি মনে করি যে সেটাকে বারবার বাধাগ্রস্ত করছে, যেটা আপনি একটা সুস্থ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরে দেখবেন। এখনকার এই সব ভিডিও, সব রেকর্ড আপনি রেখে দেন একটা সত্যিকার অর্থে নির্বাচনের জন্য, এবং মানুষ যদি তার মত প্রকাশের স্বাধীনতা পায়, তাহলে আপনি দেখবেন মানুষ কিভাবে মূল্যায়ন করে। কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে হিরো আলম হতে চায় বা তার ভূমিকায় যায়, তা তাদেরও কি অবস্থা হয় আপনারা সেটাও দেখছেন। আর কেউ যদি তার মতো করে মানে আপনার ওয়েট সম্পূর্ণ রাজনীতি করে, সত্যিকার অর্থে রাজনীতি শিষ্টাচার বহির্ভূত কোনো রাজনীতি না করে, রাজনীতি একটা পলিটিক্স ওয়ান কাইন্ড অফ জোকস না। কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ দলের বর্তমানে ধরেন অনেক নেতা আনন্দ পাচ্ছে যে মিডিয়া তাকে নিয়ে ট্রল করছে, তার বক্তব্যটা প্রচার হচ্ছে, সবাই আলোচনা করছে, কিন্তু এটা সত্যিকার অর্থে নেগেটিভলি, এবং এরা একসময় হিরো আলমের ভূমিকায় চলে যায়। আপনারা অলরেডি দেখেছেন। অর্থাৎ মানুষ আপনাকে তখন বিশ্বাস করবে যখন আপনার কথাও কাজে মিল থাকবে। অর্থাৎ আপনি ততটুকু যদি কথা বলেন তাহলে ঠিক আছে। এখন আমি ধরেন আমার জন অধিকার পার্টি থেকে আমি হয়তো একটা আসন পাবো, এখন আমি যদি বলি 300 আসনে আমি প্রার্থিতা দিচ্ছি ভয়েস ক্রিয়েট করার জন্য, আমি 300 আসনে প্রতিযোগিতা হবে, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো, তো এই ধরনের বক্তব্য মানুষ 5 তারিখের পরে অপছন্দ করে। সত্যিকার অর্থে রাজনীতির গুণগত পরিবর্তন বলতে আমরা সেটাই বুঝিয়েছি, যেটা আমার আছে আমি সেটা নিয়েই কথা বলবো। তো এই ধরনের রাজনীতি আমরা চেয়েছি, এবং ধরেন একটা পক্ষ আরেকটা পক্ষের সাথে সংঘর্ষে যাবে বা রাজনৈতিক ব্লেম গেমের রাজনীতি, এটা তো আমরা 5 তারিখের পরে আর হওয়ার কথা ছিল না। কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বলছে আজকে, তারাই এই স্লোগানগুলো দিচ্ছে। তা আমি মনে করি তাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা চাই খুনি হাসিনার পতনের পরে বাংলাদেশে এই যে রাজনৈতিক শূন্যতা, এই রাজনৈতিক শূন্যতাটা চলে যাক। অনেকগুলো রাজনৈতিক দল নিবন্ধন পাবে, বাংলাদেশে একটা বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি চর্চা করবে সত্যিকার অর্থে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি না। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না, প্রতিপক্ষ রাজনীতি আমরা করব না। তো এই ধরনের জায়গা থেকে সরে আসতে হবে। এবং এই হত্যাকাণ্ডের ড্রাইভারটা রাষ্ট্রকে নিয়ে আমি মনে করি এটা একটা ধরেন একটা উচ্চ পর্যায়ে একটা তদন্ত কমিটি হওয়া দরকার ছিল। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি ধরেন খেয়াল করছি, মাত্রই আমি মিডিয়াতে দেখলাম যে সেখান থেকে আপনার যে পড়া যাওয়া যে জিনিসগুলো প্লেনের, মানে সেগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো সেখানে তো আপনার রেড সিগন্যাল দিয়ে সেগুলোকে তদন্ত করা উচিত ছিল, কেন সেগুলোকে সরিয়ে নিচ্ছে, আলামত নষ্ট করছে। এটাও আমাদেরকে এক ধরনের ধরেন উদ্বেগের সৃষ্টি করা হচ্ছে যে আসলে এটা কি হচ্ছে। রাষ্ট্র থেকে আমরা সেরকম সত্যিকার অর্থে মানে একটা অভিভাবক যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, শুধু একটা রাষ্ট্রের সুখ ঘোষণা করা মানি রাষ্ট্রের দায়িত্ব না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা মানি রাষ্ট্রের দায়িত্ব না। ঘটনাটা কেন ঘটেছে সেটার কারণ উদ্ঘাটন করার জন্য যা যা করা দরকার রাষ্ট্রকে তাই করতে হবে, কিন্তু সেটার ভিতরে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমসামিন, আপনার কাছে আপনার মানে অনুষ্ঠানের শেষের দিকে আপনার কাছে আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। এবং সেই সাথে আপনি আমাকে শুনতে পাচ্ছেন না, আপনার আর কিছু বলার আছে কিনা প্লিজ? আমি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কিন্তু আপনার কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে। এখন মনে হয় আমার এখানে কোনো ফল্ট আছে, যেটা আমার ঠিক করে নিতে হবে। বিষয়টা শুধু বাক্যটা বলেন, শব্দটা বলেন তো, কি ইস্যুটা নিয়ে আপনি প্রশ্ন করছেন? না, আমি প্রশ্ন মানে কি আমরা শেষ করব, আপনার শেষ বক্তব্য আর কিছু এই বিষয়ের উপরে আর কিছু বলার আছে কিনা? না, একেবারেই আচ্ছা। অন্য কেউ কি প্রশ্নটা রিপিট করতে পারেন আমার জন্য? তারপর প্রশ্নটা রিপিট করা যায়? জি সারোয়ার ভাই, ওনাকে স্যার শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পান? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ,
এই প্রশ্নটা কি? এই ব্যাপারে আপনার শেষ বক্তব্য, সমমনী বক্তব্য। এই ব্যাপারে কোন ব্যাপারটা, দুর্ঘটনা না অন্য কিছু? এই বিমান দুর্ঘটনা এবং সার্বিক আপনি যেটা বলছেন। ওকে, আমার ধন্যবাদ। সরি, কিছু একটা প্রবলেম হয়েছে, আমি এটা ঠিক করে নেবো। তো প্রথমে দুর্ঘটনার ব্যাপারে আমার সেই বক্তব্য হলো, অবশ্যই একটা শক্তিশালী জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। ইন ডেপথ একটা স্টাডি করতে হবে গত 15-20 বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনী কি হয়েছে, কি ধরনের কেনাকাটা হয়েছে, কি দুর্নীতি হয়েছে, কোথায় ডিফেন্স বাজেটটা অপচয় করা হয়েছে, এগুলো সব বের করে আনা উচিত এবং এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে টেকনিক্যাল যে ফল্ট, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফল্ট যেটা হয়েছে, সেগুলো তারা টেকনিক্যাল লেভেলে করতে পারবেন, বুঝতে পারবেন। তৃতীয় বিষয়টা আমি বলবো যে এখানে কোন রকমের স্যাবোটাজ আছে কিনা। স্যাবোটাজের বিষয়টা দুই পর্যায়ে, একটা হলো বিমান বাহিনীকে পঙ্গু করে ফেলা, এটা একটা ন্যাশনাল লেভেলের স্যাবোটাজ। এই যে পুরনো জাহাজ কেনা, এই পুরনো কি পার্টস কিনে নিয়ে আসা, জোড়া তালে দিয়ে চালানো, এটা কিভাবে সম্ভব? এখানে আমাদের বলতে হবে যে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এর একটা প্রশ্ন আছে। এতদিন ধরে চলছে, এটা কেউ কখনো কোনো তুলে ধরতে পারলো না কেন? এগুলো কিন্তু করে ফেলা উচিত। এটা এই মানে নাই যে আমি কোনো বিমান বাহিনীকে খাটো করে দেখছি, মোটেই না। আমি তাদের পক্ষেই বলছি যে তাদের ভবিষ্যতে নিরাপত্তার জন্য, প্রত্যেকের ফাইটার পাইলটের নিরাপত্তার জন্য এই তদন্তগুলো করা দরকার। আচ্ছা, এরপরে সার্বিক ব্যাপারে বলবো, সংস্কার কথা বলছিলেন বা আপনার নৈতিকতার প্রশ্ন বলছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যাটাই তো হলো রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর অপসংস্কৃতি। যত সংস্কার আপনার প্রশ্ন তুলেছিল, 11টা কমিশন আছে, 6টা প্রায়োরিটি করেছে, কিন্তু আমরা তো দেখলাম না। রাজনীতি যদি আমাদের মূল সমস্যা হয়, রাজনীতিতে যদি নৈতিকতার প্রশ্ন সমস্যা হয়, সততা, নীতিবান নেতৃত্বের প্রশ্ন হয়, দলীয় সংস্কৃতি, দলগুলো যদি ফুল অফ ক্রাইম, কারাপশন, ভায়োলেন্স হয়, এবং যারা ক্রাইম, কারাপশন, ভায়োলেন্স করে তাদেরকে দিয়ে যদি দল চলতে থাকে, এখন যেটা আমরা দেখছি, তাহলে কি করে আমাদের দেশের রাজনীতিটা ভালো হবে? তারপরে আমি একটা কথা বলবো যে এটা কোন দলকে খাটো করার জন্য নয়, সেই দলগুলোর আত্মজিজ্ঞাসা সৃষ্টি করার জন্য যে আপনার দলে কাদেরকে নেতা কর্মী বানিয়েছে, এখন তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, কয়েক হাজার আপনার বহিষ্কার করছেন, ওই বহিষ্কার করার লোকরাই তো আমার নেতৃত্ব দিচ্ছে। বুঝতে হবে রাজনীতি কত বড় সংকট আপনার সৃষ্টি করেছেন, যার ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। বিদেশি রাজনৈতিক প্রভাব, আধিপত্য, ভারতীয় আধিপত্য আজকে আমাদের গ্রাস করতে যাচ্ছে, মূলত রাজনৈতিক দলের দুর্বলতার কারণে, যে দলের মধ্যে ভালো কোনো মানুষ নেই। একই সাথে বলবো ভালো মানুষ আমাদের দেশে অনেক আছেন, সৎ, নীতিবান, নৈতিক নেতৃত্ব দেওয়ার মতো বিজ্ঞ, অভিজ্ঞ এবং প্রাজ্ঞ মানুষ অনেক আছেন। তারা কিন্তু এগিয়ে আসেন না রাজনীতিতে। কেন তারা এগিয়ে আসছেন না? এখন তো কোনো ভয় নাই, এখন তো তেমন কোনো ঝুঁকি নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যত ভালো মানুষরা, যা মনে করেন ভালো, সৎ, নীতিবান, নৈতিক, তাদেরকে এগিয়ে আসা উচিত। নতুন দলগুলোকে খাটো করে না করে আপনার যে দলের আইডিওলজি আপনাদের পছন্দ, সেই দলে যুক্ত হবেন, সেই দলে এগিয়ে আসুন। দলগুলোর মধ্যে আমি বলবো নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটিয়ে তুলুন। এই জন্য আমরা নৈতিক সমাজকে গঠন করেছি, যার মূল কথাই হলো আমরা রাজনীতিকে দুর্নীতি শূন্য করতে চাই, আমরা সমাজকে দুর্বৃত্তায়ন শূন্য করতে চাই, আমরা রাষ্ট্রকে স্বৈরতন্ত্র শূন্য করতে চাই। এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি নতুন দলগুলো এগিয়ে আসে, তাহলে মনে হয় একটা সুযোগ সৃষ্টি হবে, ভালো মানুষরা রাজনীতির মধ্যে তাদের অবস্থান সৃষ্টি করতে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনার শেষ বক্তব্য। এবং আপনার কাছে এই যে প্রোটোকল ইউজ করেছে তারা বা তাদেরকে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, এখানে কিরকম ব্যয়বহুল হতে পারে এটা, মানে যেটা তারা গোপালগঞ্জে ইউজ করেছে, চকরিয়ার পরে চট্টগ্রামে ইউজ করেছে, সেটা কিরকম ব্যয়বহুল হতে পারে বলে আপনি মনে করেন? এবং আর অন্যান্য বিষয়ে আপনার শেষ বক্তব্য আছে ঘটনার প্রেক্ষিতে। আপনার মাইক্রোফোনটা মিউট করা।
শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বারবার বারবার মিউট হচ্ছে কেন? না, এই প্রোটোকলের ব্যাপারটা তো ডেফিনেটলি একটা রাষ্ট্রের একটা খরচ আছে, যে এইটা শুধু একটা দলকে দেওয়া হবে কেন? তো এইটা তো একটা বৈষম্যমূলক। তার মানে তাদের সেই অর্গানাইজেশনাল ক্যাপাসিটি সৃষ্টি হয় না, এবং ওই যে রাষ্ট্র কর্তৃক যদি স্পন্সর করে, যে কিংস পার্টি যে কথাটা আমরা বলি, তো সেইটা তো সেই সমালোচনা তখন আরো বেশি বেগবান হবে, আরো বেশি সামনে আসবে। নিরাপত্তা দিলে সব দলকেই দিতে হবে, এবং রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডতে এক ধরনের নিরাপত্তা দেওয়া, বা সেখানে কোনো 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 নিরাপত্তা হুমকি রয়েছে কিনা সেটা সেই দলকে জানানো, এটা কর্তব্যের ভিতরে পড়ে। তো সেই জন্য আমি বলছি যে আমাদের যে দুর্বৃত্তায়িত রাজনীতি, যে আমরা যে একটা এই 1971 সাল থেকে এই যে একটা সাইকেলে পড়ে গেছে, আপনি দেখেন যে যেখানে একজন ভালো নেতা আসছে, পরবর্তীতে কিন্তু ওই দেশটা সাইকেল অফ গুড লিডার্স, আর আমাদের এইটা সাইকেল অফ দুর্বৃত্তায়ন। মানে একবার যখন দুর্বৃত্তের ভিতরে পড়েছে, তখন ওই দুর্বৃত্তেই তো এখান থেকে মনে কোনোভাবে বের হওয়া যাচ্ছে না, কারণ সমাজ ব্যবস্থা দুর্বৃত্তিত হয়ে গেছে। এইখানে একটা ব্রেক দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া, কিন্তু সেইটা আর বেশি দিন থাকিনি। যার জন্য এই দুর্বৃত্তিত সমাজ থেকে যদি আমরা বের হইতে না পারি, তাহলে আবার কিন্তু একটা 5ই আগস্ট আসবে, আবার একটা ভায়োলেন্স। তার মানে কি বাংলাদেশ এই সাইকেল অফ ভায়োলেন্স, সাইকেল অফ রেভলিউশন এর ভিতরে থাকবে, কিন্তু লক্ষণ তো বেশি ভালো না। তো লক্ষণ ভালো না, এই যে সুযোগটা আসছিল, এই সুযোগটা তো সম্পূর্ণ মিস হয়ে গেছে। যে এত বড় একটা স্যাক্রিফাইস, রাষ্ট্র যেভাবে বাইনাও অনেকগুলো বিচার সম্পন্ন হয়ে যাচ্ছিল, যারা চরম দুর্নীতিবাজ তাদেরকে ইতিমধ্যে বিচার করে শাস্তির সম্মুখীন করা উচিত ছিল, সেগুলো তো কোনো কিছু হচ্ছে না। যার জন্য ওই আশঙ্কা সৃষ্টি হয়েছে যে আবার এই সাইকেল অফ যে দুর্বৃত্তায়ন, সেইটার ভিতরে হয়তো পড়তে যাচ্ছে, এবং সেইটার সাফারিংস হবে এদেশের জনগণ, এদেশের রাষ্ট্র ব্যবস্থা, এই যে বাহিনীর এই ধরনের দুর্ঘটনা এবং এই ধরনের ট্রাজেডি। একটা পর একটা ট্রাজেডি হবে, যে একটা ভবনের 7 তলার উপরে জেনারেটর উঠে ফেললো, আপনার 3000 মানুষ জীবন দিল, দেখার কেউ নাই। আমি রানা প্লাজার কথা বলছি, 7 তলার উপরে জেনারেটর, সেইটার বিচারও তো এখন পর্যন্ত হয় না, মানে কোনো বিচারই হয় না। একবার দুর্নীতি করতে পারলো হলো, একবার মানে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারলো, আলটিমেটলি কোনো বিচার নাই। আপনি আগে আওয়ামী লীগের সব ছিল সহি, কারো দুর্নীতির বিচার হতো না। এখন আবার যারা ক্রেডিবল ইনফরমেশন আছে, ক্রেডিবল এভিডেন্সেস আছে দুর্নীতি করছে, তারাও এখন খালাস পেয়ে যাচ্ছে। তো এইগুলো হলো ওই ব্যর্থ রাষ্ট্রের নমুনা। এইগুলো হলো ভবিষ্যতে রাজনীতি কিভাবে যাবে সেইটার ব্যর্থতা। বেগম জিয়ার মামলাটা পলিটিক্যাল মোটিভেটেড ছিল, কিন্তু এই বিএনপির 2-1 নেতা আছে যাদের বিরুদ্ধে ক্রেডিবল দুর্নীতির এভিডেন্স ছিল, তারা কিভাবে খালাস পাইলো? এখন তো বিএনপি ক্ষমতা আসে নাই, তার মানে আমাদের যে জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স, সেটা তো কাজ করছে না। হ্যাঁ, তাদেরকে হয়তো এখনই ভয় পাইয়া তাদেরকে খালাস করে দিচ্ছে, অর্থাৎ ক্ষমতায় যাইতে পারে না তারাকে। দুর্নীতির মামলা যেটা 12, 13, 14 বছর চলছে, সাজাও হয়েছে কারো কারো, সেগুলো সব খালাস হয়ে যাচ্ছে। এইগুলো হলো ব্যর্থ রাষ্ট্র, ডিসফাংশনাল রাষ্ট্রের এবং উইক জুডিশিয়ারির, এইগুলো হলো আপনার লক্ষণ। সেইখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আগে রাজনৈতিক দলের ভিতরে সংস্কার দরকার হবে। রাজনৈতিক দলের ভিতরে সংস্কার করতে হলে ওই ধরনের প্যারামাউন্ট লিডার আসতে হবে, প্যারামাউন্ট নেতৃত্ব সম্পন্ন লিডারশিপ সামনে আসতে হবে। আদারওয়াইজ এই জাতির বড় ধরনের দুর্ভাগ্য এইটাই কন্টিনিউ করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ইসমাইল সম্রাট, শেষ করবেন প্লিজ আপনার বক্তব্য। জি আপা, আমি শুধু শেষে একটা কথাই বলবো যে দেখুন, এই ঘটনাটাকে নিয়ে গত 15 বছরে যা হয়েছে, বিমান বাহিনীতে যেন প্রত্যেকটা চুলচারা বিশ্লেষণ হয়, উচ্চ পর্যায়ে সত্যিকার অর্থে একটা তদন্ত কমিটি করা হয়, এবং যারা এই বিষয়ে জ্ঞান রাখে সেই কমিটির সদস্য শুধুমাত্র তাদেরকেই করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সর্বশেষ আপডেট নিউজ আমরা দেখে আসলাম। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, শিক্ষার্থীদের উপর যে বিমান ধ্বংস হয়েছে, সেই বিমান ধ্বংসে প্রায় 50 জনের মতো নিহতের খবর আমরা পেয়েছি, যদিও এর বেশি সংখ্যা রয়েছে আমরা মনে করছি, এবং সারা বাংলাদেশের মানুষ তাই মনে করছে। কেন সঠিক তথ্য দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীদের উপরে আজকে দেখেছেন যে শিক্ষার্থীরা সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আসলে অনেকেই এই যে একটি পরিস্থিতি, আপনারা জানেন যে 5ই আগস্ট আওয়ামী লীগ
চলে যাওয়ার পরে আর সুযোগ সন্ধানী হয়ে উঠেছে যে দেশের মধ্যে কোনো অরাজকতা তৈরি হলেই তারা মাঠে নামবে, এবং যেভাবে তাদেরকে তাড়ানো হয়েছে ঠিক সেভাবেই যারা ক্ষমতা দখল করে রয়েছে, বা দখল বলা যাবে না, এটা বিপ্লবী সরকার গঠন করেছে, যেভাবে ক্ষমতায় ডক্টর ইউনূস রয়েছে সেভাবে তাকে তাড়াবে। এই বিষয়গুলো তাদের মাথামতো ধরপাক খাচ্ছে এবং বিভিন্ন শিক্ষার্থীদের লেলিয়ে দিচ্ছে। তারা মাঠে আন্দোলন করছে, তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলন করছে। এগুলা অবশ্যই বুঝতে হবে যে অন্য কোনো রকম চিন্তা ভাবনা তাদের আছে, অন্যরকম সিদ্ধান্ত রয়েছে যে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে বা তৈরি করে দিবে, এরকম সিদ্ধান্ত কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেও আমি দেখছিলাম যে কিভাবে পুলিশের উপর হামলা করা হয়েছে, সাংবাদিকের উপর হামলা করা হয়েছে, শিক্ষার্থীদের যেহেতু গুলি বর্ষণ করছেন, টিয়ার শেল সহ কিছু কিছু মেডিসিন প্রয়োগ করা ছাড়া তাদের উপরে কিন্তু গুলি বর্ষণ করছে না। আর্মিরাও সহনশীল ভাব দেখাচ্ছে, তারা শিক্ষার্থীর গায়ে হাত তুলছে না। কিন্তু অতিরিক্ত যখন করে ফেলবে শিক্ষার্থীরা, তখন কিন্তু ঠিকই তাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলে সবাই মনে করছে, এবং করাটাই সঠিক। কারণ দেশের এই পরিস্থিতিতে আর একটি বিশৃঙ্খলা যদি হয় তাহলে দেশের কোন দিকে যাবে, তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে দেশের একটি কঠিন পরিস্থিতি তৈরি হবে, বা দেশে অবস্থা আরো অবনতি হবে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।